রুম ভর্তি মানুষের সামনে ঠাস করে চর বসিয়ে দিল বাঁধন মায়ার গালে। একে তো সারাদিনের অভুক্ত, তার উপর আবার চর। তাল সামলাতে পারেনি মায়া, গালে হাত দিয়ে সোফায় বসে পড়ে সে। রুমে উপস্থিত মানুষজন আস্তে আস্তে যে যার বাসায় চলে যেতে শুরু করে। এই মুহূর্তে মায়ার অবস্থান বাঁধনের খাটে। নিঃসুপ মায়া খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে, আর বাঁধন তারই পাশে। কিছুক্ষণ নীরবতা চলে দুজনের মাঝে। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে মুখ খোলে বাঁধন, প্রশ্ন করে মায়াকে। কি কি মনে করো তুমি নিজেকে? চুপিসারে মাথা নিচু করে আছে মায়া। বাঁধন ওর প্রশ্নের কোনো উত্তর না পেয়ে আরও জোরালো কণ্ঠে বলে ওঠে। চুপ করে আছো কেন? জবাব দাও। এভাবে আর কত? আমি যার পারছি না, পাগল হয়ে যাচ্ছে। এবার তো একটু শান্তি দাও, মানুষের মতো বেঁচে থাকতে দাও। মায়া তখনও চুপ। মায়ের এই মৌনতা মেনে নিতে পারছে না বাঁধন, আর পারছে না বলেই আরও জোরে হুঙ্কার দিয়ে উঠে সে। তোমার মতো বয়সের বা তোমার থেকে ছোট এমন হাজারো মেয়ে আছে যারা শান্তিতে স্বামীর সংসার করছে। ওরা যদি পারে তবে তুমি কেন পারবে না? কেন পারো না আর 10টা মেয়ের মতো সংসার করতে? কেন আমার জীবনটা কিভাবে শেষ করে দিচ্ছ? শেষ কথাটা শুনে অশ্রু ভেজা চোখে বাঁধনের দিকে তাকায় মায়া। হয়তো এখনই কেঁদে দেবে, কিন্তু না, মায়া কাঁদল না। শুধু খাট থেকে একটু নড়ে চড়ে বসলো। আর বাঁধন, ওর রাগটা তখনও ছিল। ও জানে ও যদি এই রুমে থাকে মায়াকে আরও উল্টোপাল্টা কথা শুনিয়ে দিতে পারে, কিন্তু ও সেটা চাচ্ছে না বলেই ও সোজা রুম থেকে বের হয়ে বাইরে চলে যায়। বাঁধন চলে যাওয়ার পর ধীর পায়ে মায়া বারান্দায় চলে যায়। ঘণ্টাখানেক পর বাসায় আসে বাঁধন। রাগটা এতক্ষণে সম্পূর্ণ চলে গেছে ওর। নিজেকে সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে এসেছে ও। বাঁধন বুঝতে পারে রাগের বশবর্তী হয়ে ও কতটা জঘন্যভাবে আঘাত করেছে মায়াকে। যার চোখের এক ফোঁটা জল দেখলে পাগল হয়ে যেতাম, দিশেহারা হয়ে যেতাম, আজ তাকে খুব নির্মমভাবে আঘাত করলাম। অনেক কটু কাব্য শুনিয়ে দিলাম। যে আমি ওর এই পাগলামি প্রেমে পড়ে ভালোবেসেছিলাম ওকে, সে আমি আজ এই পাগলামের জন্য ওকে আঘাত করলাম, ওর মনে কষ্ট দিলাম। কি করে পারলাম আমি এতটা নির্দয় হতে? বাসায় ঢুকে উন্মাদ বাঁধন মায়াকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। এই রুম ওই রুম, বাথরুম, কিচেন, সব সব জায়গায় খোঁজ করেছে বাঁধন মায়ার। কোথাও মায়াকে খুঁজে পায়নি। নিচের তলায় ভাবির কাছে গিয়েছে কে? আমাকে দেখে আসবো নিচে, দেখে আসি একবার। ছাদ থেকে খুঁজে এসে বাঁধন নিচতলায় ওর মামাতো ভাই ভাবির বাসায় খোঁজ করে। না, এখানেও আসেনি। তবে কোথায় গিয়েছে ও? দিশেহারা বাঁধন দোতলায় ছুটে আসে আবারও। রুমটা ভালো করে খুঁজে কি মনে করে যেন বারান্দায় যায় সে। ওখানেই আবিষ্কার করে বাঁধন তার স্ত্রী মায়াকে। বাঁধন চলে যাওয়ার পর হয়তো খুব করে কেঁদেছে, তারপর এখানে হেলান দিয়ে বসে ঘুমিয়ে পড়েছে। চোখের কোণে জমে থাকা অশ্রুকণা তারই জানান দিচ্ছে। কোনো কথা না বলে কোলে করে বাঁধন মায়াকে বিছানার কাছে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর কপালে আলতো করে চুমুর পরশ রেখে দেয়। ফ্যানটা চালিয়ে গায়ে পাতলা চাদর টেনে দেয়। বারান্দার গ্রিল ধরে এক দৃষ্টিতে বাইর পানে তাকিয়ে আছে বাঁধন। চোখের কোণে জমে থাকা জলগুলো চিকচিক করছে ওর। আনমনে বাইরের দিকে তাকিয়ে নিজে নিজেকে গালি দিচ্ছে বাঁধন। এ আমি কি করলাম? সামান্য কারণ ওর গায়ে হাত তুললাম। ইচ্ছে হচ্ছে হাতটাকে ক্ষত বিক্ষত করে ফেলতে। সারা রাত ছটফট যন্ত্রণায় কাটিয়ে মাঝরাত্রে ঘুমানোর জন্য বিছানায় যায় বাঁধন। হাতে ভর দিয়ে ঘুমন্ত মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাঁধন। এভাবে রাত্রি কাটিয়ে শেষ রাত্রিতে ঘুমের দেশে তলিয়ে যায় বাঁধন। ভোরের দিকে ঘুম ভেঙে যায় মায়ার। ঘুম ভাঙলে নিজেকে আবিষ্কার করে বাঁধনের খাটে, পাশেই বাঁধন শুয়ে। ঘুমন্ত বাঁধনের দিকে একবার তাকিয়ে বাঁধনের হাতটা আস্তে আস্তে মায়া ওর ওপর থেকে সরিয়ে ফেলে। বিছানা থেকে ওঠার সময় মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। দাঁড়াতে চেয়েও বসে পড়ে বিছানায়। মনে করার চেষ্টা করে কি হয়েছিল রাত্রে। মায়ের খুব ভালো করে মনে পড়ে যায় গত রাত্রের ঘটনা। প্রতিদিনকার মতো সেদিনও বাঁধনের চেম্বার থেকে ফিরতে দেরি হয়, আর এতেই রেগে গিয়ে বাঁধনের রুমের খাটের নিচে লুকিয়ে পড়ে মায়া বাঁধনকে সায়স্তা করার জন্য। এদিকে বাঁধন অফিস থেকে এসে দরজা খোলা পেয়ে ব্যাগটা রুমে রেখে ওয়াশরুমে চলে যায় বাঁধন। ওয়াশরুম থেকে ফিরে এসে তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতেই বাঁধন মায়াকে ডাকে। মায়া সাড়া না পেয়ে ও রুমে যায়, কিন্তু ওই রুমে তো মেহমান শুয়ে আছে। এভাবে দরজা ফাঁকা রেখে কোথায় গেল তাহলে ও? প্রথমে ছাদ, বারান্দা, কিচেন, বাথরুম, তারপর উপরতলা, নিচতলা, প্রতিটি বাসা হন্যে হয়ে খুঁজতে থাকে বাঁধন। যতই সময় অতিবাহিত হচ্ছিল বাঁধন ততই পাগল হয়ে যাচ্ছিল। উন্মাদের মতো চিৎকার করতে করতে বাঁধন ওর মায়াকে ডাকতে থাকে। বাঁধনের চিৎকারে উপরতলা নিচতলা সব ভাড়াটিয়ারা এসে হাজির হয়।
উপস্থিত হয় বাঁধনের আপন মামাতো ভাই এবং ভাবি। যাদের ফ্ল্যাটে বাঁধন থাকে সবার মুখে শুধু এক কথা, কোথায় গেছে এই পাগলি? এ তো শহরের কিচ্ছু চেনে না। আচ্ছা, ঝগড়া হয়েছিল নাকি তোমাদের মাঝে? বাঁধন, তুই কি মায়েরা কিছু বলছিস? মানে কোনো কারণে ওর সাথে রাগ দেখিয়েছিস? এক একজনের এক এক প্রশ্ন। পারছিল না বাঁধন, চেঁচিয়ে উঠে বলে, আমি কিচ্ছু জানি না। আমার মায়াকে চাই। মায়া, ওকে ছাড়া আমার চলবে না। খাটের নিচে বালিশ পেতে শুয়েছিল মায়া। বাঁধনের কথা শুনে ঠোঁটের করে হাসি ফুটে উঠল ওর। হাসি হাসি মুখে ভাবছে, ঠিকই আছে। আচ্ছা জব্দ হয়েছে বেটা। মায়া, এবার বেরিয়ে পড়। সময় হয়েছে তোর বেটা বজ্জাতের সামনে নিজেকে হাজির করার। সবাই যখন একে অপরের সাথে কথা বলছে, মায়া তখন একটু একটু করে খাটের নিচ থেকে মাথা বের করে উকি দেয় ওর বাঁধনের দিকে। উপস্থিত জনতার চোখ বড় বড় হয়ে যায় খাটের নিচের দিকে তাকিয়ে। বাঁধনের দৃষ্টিও সেদিকে যায়। খাটের নিচ থেকে মায়ার বের হতে দেরি। ওর গালে শুভ্র দেওয়া থাপ্পড়টা পড়তে এক মুহূর্ত দেরি হয়নি। তার পরের ঘটনা তো সবাই জানেন। একে তো বাঁধনের সাথে রাগ করে সারাটা দিন অনাহারে থেকেছে, তার উপর কান্নাকাটি। মায়ের মাথাটা কীরকম ভারী ভারী লাগছে। মনে হচ্ছে উঠে দাঁড়ালেই বুঝি মাথা ব্যথা শুরু হয়ে যাবে, কিন্তু দাঁড়াতে তো হবেই। বহু কষ্টে হেঁটে হেঁটে ওয়াশরুমে যায় মায়া। চোখে মুখে পানির ছেটা দিয়ে কোমরে আঁচল বেঁধে রান্না করতে দাঁড়ায়। যদিও রান্নার রও পারে না ও, তথাপি আজ মায়া রান্না করতে ঢুকেছে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে। আমাকে পারতে হবে, যে করে হোক আমাকে পারতেই হবে। সকাল 7টায় ঘুম থেকে উঠে বাঁধন ব্রাশ হাতে ওয়াশরুমের দিকে এগোনোর সময় চোখ যায় কিচেনের দিকে। বটিতে বসে চোখ বন্ধ করে হাতে পেঁয়াজ নিয়ে বসে আছে। চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে ওর। মায়ের রান্নায় অভ্যস্ত না সেটা বাঁধন সহ ওর পরিবারের সবাই জানে। আর জানে বলেই ওরা কখনো ওদের পুত্রবধূকে রান্নার জন্য চাপ দেয়নি। যদিও মায়া 8 মাসের বৈবাহিক জীবনে হাতে গোনা কয়েকদিন শ্বশুর বাড়িতে থেকেছে। আর যে কদিন থেকেছে মায়া, সেই কয়দিন ওই বাড়িতে মেহমানের মতোই ছিল। আজই প্রথম মায়া নিজ ইচ্ছেতে কিচেনে ঢুকেছে, আর প্রথম দিনেই এই অবস্থা। হেসে দিল বাঁধন। ব্রাশটা রেখে তাড়াতাড়ি চোখে মুখে পানি ছিটা দিয়ে বাঁধন এগিয়ে যায় মায়ার দিকে। হয়েছে তোমার রান্না? আমার খাওয়া হয়ে গেছে, এবার আমাকে দাও দেখি আমি পারি কিনা। কথাটা বলে বাঁধন মায়ের হাতের পেঁয়াজটা নিতে যাচ্ছিল। মুহূর্তে মায়া চোখ খুলে বাঁধনের দিকে তাকায়। তারপর ওড়নার এক প্রান্ত দিয়ে চোখের জল মুছে পেঁয়াজ কাটতে শুরু করে। বাঁধন বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে মায়ের মুখের দিকে একবার তাকিয়ে। বাঁধনের বলা রাতের ওই কথাগুলোই মায়ের ফর্সা মুখটাকে অমাবস্যার কালো অন্ধকারের ন্যায় করে দেয়। রাগে একটার পর একটা পেঁয়াজ কাটতেই থাকে মায়া। কাজের অসাবধানতায় মায়ের আঙুলের খানিকটা কেটে যায়। ও স্বরে কুকিয়ে উঠতেই দাঁড়ানো থেকে বসে মায়ের হাতটা ধরে ফেলে বাঁধন। কিছুক্ষণের জন্য মায়া রাতের ঘটনাটার কথা ভুলে গিয়ে বাঁধনের চোখের গহীনে হারিয়ে যায়। ভেজা চোখে বাঁধন তখন মায়ের আঙুলের দিকে তাকিয়ে উৎকণ্ঠার সাথে বাঁধন বলে ওঠে, কিছু করো না তুমি? 2 দিনের জন্য আমার কাছে এসছো, এতে কিচেনে ঢুকে গেছো। বাঁধনের কথায় ঘোর কাটে মায়ার। বাঁধন যখন আঙুল কতটুকু কাটছে এটা দেখায় ব্যস্ত। মায়া তখনই এক ঝটকায় ওর হাতটা ছাড়িয়ে নেয় বাঁধনের থেকে। তারপর আবার কাজে লেগে যায়। পেছন থেকে বাঁধনের হাজারো নিষেধ, হাজারো কথা, কোনোটাই শোনেনি মায়া। রান্না শেষে খাবারগুলো থরে বিথরে টেবিলের ওপর সাজিয়ে রাখছিল মায়া। তখনই সেখানে উপস্থিত হয় বাঁধন। চেয়ার টেনে টেবিলের কাছে বসে মায়ার দিকে অশ্রুভেজা চোখে তাকিয়ে আছে বাঁধন। মায়ার সেদিকে একটুও ভ্রুক্ষেপ নেই। এক মনে পাক্কা গৃহিণীদের মতো মুখটা ভার করে প্লেটে খাবার দিয়ে তরকারির বাটিগুলো সামনে রাখে। বাঁধন খাবারের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, তখনই চুপিসারে অভিমানী মায়া সে স্থান ত্যাগ করছিল। নিচের দিকে তাকিয়ে মায়ের হাতটা ধরে ফেলে বাঁধন। মায়া বাঁধনের হাত থেকে ওর হাতটা ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। বাধ্য মায়া মুখ খোলে, ছাড়ুন। কিন্তু বাঁধন আগের মতোই শক্ত করে ধরে মায়ার দিকে তাকিয়ে আছে। সেটা দেখে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয় মায়া। অন্যদিকে তাকিয়ে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, আমি খাবো না এখন। বাঁধন এবার বসা থেকে উঠে যায়। একটানে মায়াকে কাছে নিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে বলে, সরি লক্ষ্মী। মায়া কোনো কথা না বলে চোখ বন্ধ করে আছে। 2 চোখে নোনা জলে মায়ার গাল ভিজে একাকার। বাঁধন মায়াকে 2 বাহু ধরে ওর দিকে ফেরায়। চোখের জল মুছে দিয়ে বলে, ভালোবাসি তো লক্ষ্মী। মায়া চোখ মেলে বাঁধনের চোখের দিকে তাকায়। জল ছলছল চোখে কিরকম করুণ দৃষ্টিতে বাঁধন মায়ের দিকে তাকিয়ে আছে। চোখেরই মায়ায় বাধা পড়ার আগেই চোখ ফিরিয়ে নেয় মায়া। অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে,
আমি খাবো না এখন, ছাড়ুন আমাকে। বাঁধন ছাড়ার পরিবর্তে আরও শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে এক টানে ওর কাছে নিয়ে জোর করে মায়ের নাকে মুখে গালে কপালে ভালোবাসার এক উষ্ণ পরশ রেখে দেয়। তারপর মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমায় মাফ করে দাও, আর কখনো এমনটি হবে না। মায়া কোনো কথা না বলে চুপসে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর বাঁধন ওর চোখ মুছে বলে, আচ্ছা, মাফ করতে হবে না, বসো এখন, খাবে। টেবিলে বসাতে দেরি, কিন্তু বাঁধনের হাতে কামড় দিয়ে সে স্থান ত্যাগ করতে এক মুহূর্ত দেরি হয়নি মায়ার। কামড়টা এতটাই জোরে দিয়েছে যে দাঁতের দাগ হয়ে গেছে বাঁধনের হাতে। কিন্তু সেদিকে পরোয়া না করে ভাতের প্লেট নিয়ে বাঁধন মায়ের পিছু পিছু রুমের দিকে ছুটল। রুমে কি কোনো কথা না বলে বাঁধন মায়ের পাশেই বসলো। তারপর নিঃশব্দে তরকারি দিয়ে কিছু ভাত মেখে এক মুঠো ভাত বাঁধন মায়ের দিকে এগিয়ে দেয়। মায়া বসা থেকে উঠে পড়তে চাইলে বাঁধন আবারও মায়ের হাতটা ধরে বসিয়ে মুখের দিকে এক মুঠো ভাত এগিয়ে নিয়ে যায়। মায়া মুখটা ঘোর কালো অন্ধকারের ন্যায় করে জবাব দেয়, খাবো না, আমি মরে গেলেও এই মুহূর্তে আমি ভাত খাবো না। আর একবার যেহেতু আমি খাবো না বলেছি, সেহেতু আমি খাবো না। মায়ের এভাবে না বলা সত্ত্বেও বাঁধন অশ্রু ভেজা চোখে আরও 4 থেকে 5 বার খাবে কিনা জিজ্ঞেস করে। প্রতিবারই মায়ের কাছ থেকে না বোধক জবাব আসে। রাগে দুঃখে বাঁধন কিছু মুখে না দিয়েই খাবার প্লেটে পানি ঢেলে দিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। সন্ধ্যার বেশ কিছুক্ষণ আগে বাসায় ফেরে বাঁধন। ক্লান্ত বাঁধন প্রতিদিনের মতো সেদিন চেম্বার থেকে ফিরে মায়ের নাকে মুখে কপালে ভালোবাসার উষ্ণ পরশ রেখে দেয়নি। কানের কাছে গিয়ে বলেনি, ভালোবাসি লক্ষ্মী। রুমে প্রবেশ করে টেবিলে ব্যাগটা রেখে মায়াকে দেখেও না দেখার ভান করে মাথা নিচু করে ওয়াশরুমে চলে যায় বাঁধন। ওয়াশরুম থেকে ফিরে আসলেই চুপটি করে সোফায় গা এলিয়ে দেয় সে। সন্ধে হয়ে গেছে। দূরের মসজিদ থেকে আজানের স্বর প্রতিধ্বনিত হচ্ছে। বাঁধন শোয়া থেকে উঠে অজু করে টুপিটা নিয়ে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যায়। পুরো ব্যাপারটাই খেয়াল করেছে মায়া। বাঁধন বাইরে চলে গেলে সেও চটজলদি নামাজটা আদায় করে রান্নার কাজে লেগে যায়। সেই যে মাগরিবের আজানের সময় বাসা থেকে বের হয়েছিল বাঁধন, আসে রাত্রি 10টায়। মায়া যেন বাঁধনের আসারই অপেক্ষায় ছিল। বাঁধন রুমে প্রবেশ করা মাত্রই খাবার টেবিলে খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়ে মায়া। টেবিলে খাবার দিয়ে মায়া বাঁধনের দিকে তাকালো। বাঁধনের দৃষ্টিও সেই সময় মায়ের দিকেই ছিল। মায়ের ওইভাবে তাকানোর মানে খাবার দিয়েছি টেবিলে, খেতে আসুন। এটা বেশ বুঝতে পারে বাঁধন। তাই তো মায়ের থেকে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেয় সে। বিছানার গা এলিয়ে দিয়ে বাঁধন কিছুক্ষণ পর আর চোখে মায়ের দিকেই তাকাচ্ছিল। মায়া তখনও পূর্বের ন্যায় খাবার টেবিলে খাবার সামনে নিয়ে চুপটি করে বসে আছে। ও, তুমি তাহলে বউর মতো চোখে চোখে কথা বলবে শুধু, মুখে আর বলবে না? বেশ, তো আমি দেখতে চাই কতক্ষণ তুমি আমার সাথে কথা না বলে থাকতে পারো। কথাগুলো মনে মনে ভেবেই বাঁধন ওর রুমের লাইটটা অফ করে দেয়। মায়া অন্ধকার রুমের দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাবারগুলো ঢেকে রেখে কিচেনের লাইটটা অফ করে রুমে প্রবেশ করে। না, বাঁধনের রুমে নয়, এ বাসায় আরও একটা রুম আছে। মায়া সেই ছোট্ট রুমটাতে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। নিশ্চুপ থেকে বাঁধন সবটা লক্ষ্য করেছে, কিন্তু মুখে কিছু বলেনি। কিছুক্ষণ ছটফট যন্ত্রণায় বিছানায় এপাশ ওপাশ করে একটা সময় ঘুমিয়ে যায় বাঁধন। শেষ রাত্রে বিছানা থেকে উঠে বসে মায়া। প্রচণ্ড খিদের জ্বালায় ভেতরটা শেষ হয়ে যাচ্ছে ওর। হাত মুখ ধুয়ে টেবিলে ঢেকে রাখা খাবারগুলো মেলে মুখে দিতে গিয়ে থেমে যায় মায়া। আমি খিদের জ্বালা সইতে পারছি না। আর ও কি করে আছে এতক্ষণ? আমি বাসায় বসে থেকেও এতটা খিদে পেয়েছে। আর ও তো সারাটা দিন অভুক্ত থেকে রুগীদের সাথে কথা বলছে, ওদের বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে। আমার থেকে বেশি তো ওর খিদে পেয়েছে মনে হয়। 7-5 ভেবে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায় মায়া। উদ্দেশ্য বাঁধনের রুমের দরজায় করাঘাত। বাঁধন ডাকার জন্য দরজার হাত দিতেই দরজা খুলে যায়। আসলে বাঁধন রাত্রিতে মেন দরজাটা দিয়ে এই দরজা হালকা একটু মিশিয়ে রেখেছে, যাতে করে মায়া রুমে আসতে চাইলে খুব সহজেই ঢুকতে পারে। রুমের দরজাটা খানিকটা ফাঁক করে রুমে প্রবেশ করে মায়া। লাইটটা অন করে বিছানার দিকে এগিয়ে গিয়ে আস্তে করে ডাক দেয় মায়া। শুনছেন? বাঁধন চোখ মেরে তাকায়। মায়া ঢোক গেলে মাথা নিচু করে বলে, আমার না খুব খিদে পেয়েছে। খেতে পেয়েছে তো আমি কি করব? আমি কি তোমার খাবার ধরে রেখেছে? এতটুকু কথাতেই কেল্লা ফতে। বাঁধনের এই একটু কথায় অভিমানী মায়ের ভেতরে আঘাত করে। দু চোখের নোনা জল ছেড়ে দিয়ে মায়া ছুটে বেরিয়ে যায় রুম থেকে। রুমের দরজা দিয়ে বালিশে মুখ গুজে গুমড়ে গুমড়ে কেঁদেছে মায়া। বেশ কিছুক্ষণ কাঁদার পর হঠাৎ করে কি মনে করে যেন মায়া চোখের জল মুছে চোখ মুখ শক্ত করে ফেলে। ধীর পায়ে রুম থেকে বের হয়ে টেবিল এবং ফ্রিজে রাখা খাবারগুলো
গপগপ করে দুটো ঝুড়িতে ফেলে দিয়ে আসে। ফজরের নামাজ পড়ে সকালের দিকে বিছানায় একটু গাইলে দিয়েছিল বাঁধন। হঠাৎ কোথা থেকে যেন একটা পোড়া গন্ধ নাকে এসে ঠেকলো। বিছানা থেকে উঠে বসলো বাঁধন। কোথা থেকে আসছে এই গন্ধ? কিছুক্ষণ নাক খাড়া ভালোভাবে শুকে বুঝতে পেল গন্ধটা কিচেন থেকেই আসছে। সকাল সকাল কিচেন থেকে পোড়া গন্ধ। ভোরকে উঠে দৌড়ে যায় বাঁধন কিচেনের দিকে। কিচেনের বাইরে থেকে বাঁধন মায়াকে কিচেনে দাঁড়িয়ে এক মনে কি যে পোড়াতে দেখে। ধীর পায়ে বাঁধন মায়ের পাশে এসে দাঁড়ায়। কি করছো কি? এইভাবে ভালো ওনাটা কেন পড়ছো? বাঁধনের প্রশ্ন শুনেও মাথা তুলে তাকায়নি মায়া। চুপচাপ আর মনে ওড়না পুড়িয়েই চলেছে মায়া। বাঁধন বুঝতে পারছে সেদিন রাত্রের বলা কথাগুলোর পর যে অভিমানটা করেছিল সে অভিমানটা এখনও মনে জেঁকে বসে আছে মায়ের। বাঁধন জানে এখন ওই মেয়েকে কিছু বললে হিতে বিপরীত হবে। আর বাঁধন কথা না বাড়িয়ে মায়াকে ওড়না পোড়ানোর সুযোগ করে দিয়ে বাইরে বেরিয়ে যায়। বাঁধন বাইরে চলে যাওয়ার পর অর্ধপোড়া ওড়নাটা ময়লা ফেলার ঝুড়িতে রেখে সেগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে আসে। ততক্ষণে বাঁধনও হাতে কয়টা পরোটা সবজি সহ প্যাক করে নিয়ে হাজির হয়। প্লেটে কয়টা পরোটা এবং সবজি দিয়ে বাঁধন মায়ের সামনে দিয়ে আসে। মা একবার পরোটা আবার সোফায় বসে থাকা বাঁধনের দিকে তাকাচ্ছে। এক মনে বাঁধন খেয়ে চলেছে। খাওয়া শেষে আমি গেলাম, খেয়ে নিও। বলে হসপিটালে চলে যায় বাঁধন। হসপিটালে গিয়েও শান্তি পাচ্ছে না বাঁধন। কেমন যেন অস্বস্তিতে ভুগছে। ছটফট বাঁধন দুপুরের দিকে বাসায় চলে আসে। মা তখন ভাতের প্লেট নিয়ে বসছিল। বাঁধন একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরে নিয়ে রুমের খাটে বসে পড়ল। বাঁধন লক্ষ্য করছে মায়া কিছুক্ষণ পর পর প্লেটের দিকে হাত দিয়েও ফিরিয়ে আনছে। বাঁধনের দৃষ্টি ওর দিকে সেটা বুঝতে পেরে জোর করে অনেকটা বুকে সাহস নিয়ে তরকারি দিয়ে ভাত মাখানোর জন্য তরকারিতে হাত রেখে মায়া। বাঁধন বসা থেকে উঠে শার্ট আর গেঞ্জিটা খুলে কেবল দাঁড়ালো। তখনই মায়ার একটা চিৎকার শোনা যায়। ও বলে চোখ বন্ধ করে ফেলে মায়া। বাঁধন সেই অবস্থায় দৌড়ে মায়ের কাছে গিয়ে হাতটা ধরে ফেলে। এত গরম ভাত খাইতে কে বলছে? কথাটা বলেই বাঁধন মায়ের হাতের দিকে তাকাতেই চমকে ওঠে। এ কি, হাত করছো কিভাবে? জবাবে মায়া কিছুই বলে না। কাটা হাত। ব্যান্ডেজ না করে ভাত নিয়ে বসে পড়েছ কেন? আমি বাসায় আসছি, দেখো না তুমি? একবার আমাকে বললেই তো হতো। মায়া কিছু না বলে এক ঝটকায় বাঁধনের মুঠো থেকে ওর হাতটা ছাড়িয়ে রুম থেকে ফোনটা কানে নিয়ে আলমারির ওপর থেকে গেটে চাবিটা নিয়ে কার সাথে কথা বলতে বলতে যেন নিচে চলে যায়। মিনিট পাঁচেক পর মায়া ফিরে আসে। তবে সে একা নয়, সাথে আছে ওর শ্বশুর শাশুড়ি। বাঁধন কিছুটা ঘোরের মধ্যেই বাবা মাকে সালাম জানায়। অতঃপর অবাক বিষয়ে প্রশ্ন করে বাবা মাকে। মা, বাবা, তোমরা? আসলে কাল রাত্রিতে কল দিয়েছিলাম তোর শ্বশুরবাড়িতে। মায়ার জন্য খারাপ লাগছিল, ভাবলাম একটু কথা বলি, কিন্তু পরে জানতে পারলাম ও তোর কাছে, তাই সকাল সকাল রওনা দিয়ে দিলাম। ভালো হয়েছে এসছো। কয়টা দিন বউ শাশুড়ি মিলে ছুটি আড্ডা দিবা। বাঁধনের কথার জবাবে মুখটা মলিন করে বাঁধনের মা বলে, তার পারলাম কই, মায়ের নাকি পরীক্ষা, ও আজই বাড়িতে চলে যেতে যাচ্ছে। আমায় বারবার রিকোয়েস্ট করছে যাতে নিয়ে দিয়ে আসি। তোর হসপিটাল আছে তাই তোকে বলেনি। বাঁধন এক নজর মায়ের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। ও, কথাবার্তা পাকা করে ফেলেছে তাহলে। আচ্ছা, পরেরটা পরে, এখন ফ্রেশ হয়ে রেস্ট নাও। কথাটা বলেই বাঁধন ছাদে চলে গেল। এমনি বয়স হয়েছে, তার উপর জার্নি করে ক্লান্ত শরীর। সেদিন আর যাওয়া হয়নি মায়ার। পরদিন বাঁধন চেম্বারে চলে যাওয়ার পর পাগলের মতো হয়ে যায় মায়া। শাশুড়ির কানের কাছে গিয়ে বারবার প্যান প্যান করতে থাকে। কখন বাসায় যাব মা? এভাবে হেলায় দিন কাটালে আমি যে পরীক্ষায় ফেল করব। মা প্লিজ আমায় নিয়ে আসুন, না হয় টিকিট কেটে দিন, আমি যেতেই পারবো। বাধ্য হয়ে শাশুড়ি একমাত্র আদরের বৌমার কথায় রাজি হয়। সেদিনই মায়া ওর শাশুড়ির সাথে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যায় বাসায় ফিরে বাঁধন ওর বাবার থেকে জানতে পারে মায়া ওর মাকে পটিয়ে নিয়ে গেছে বাপের বাড়ি। ও কি সেদিন রাত্রের ব্যবহারে আমায় ভুল বুঝছে? বাঁধনের ভেতরটা অজানা আশঙ্কায় মুচড় দিয়ে ওঠে। সন্ধ্যার একটু পরই কল করে বাঁধন ওর মাকে। ওর মায়ের থেকে জানতে পারে এইমাত্রই ওরা ভালোভাবে বাসায় পৌঁছেছে। রাত্রি 9টা নাগাদ বাঁধন কল দেয় মায়াকে। পরপর 2-3বার কল দেওয়ার পরও রিসিভ করেনি মায়া। ফোনটা টেবিলের ওপর রেখে তরকারি গরম করে বাঁধন বাবাকে খেতে দিয়ে নিজেও কিছু খেয়ে নেয়। রাত্রি 11টা। বাঁধনের ইচ্ছে হচ্ছে ওর পুতুল বউটার ভয়েসটা শুনতে। কিন্তু ও কি এখন জেগে আছে? আর জেগে থাকলেই বাকি, এত রাতে ও কি আমার কল রিসিভ করবে? নাম্বারটা ডায়াল করেও কেটে দেয় বাঁধন। বিছানায় ছটফট করতে করতে কখন যে ঘুমের জগতে চলে যায় টের পায় না বাঁধন। রাত্রি 2টা বেজে 23 মিনিট। বাঁধনের ফোনটা বেজে ওঠে।
ঘুমন্ত বাঁধন পাশেই টেবিলের উপর থেকে হাতড়ে ফোনটা খুঁজে বের করে। চোখের সামনে এনে রিসিভ করতে গিয়ে হয়ে যায় বাঁধন। এই যে মায়ার কল, স্বয়ং মায়া ওকে কল দিয়েছে, তাও এত রাত্রে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল বাঁধনের, কিন্তু কষ্ট হলেও এটাই সত্যি যে মায়া কল দিয়েছে। 7-5 ভাবতে ভাবতেই ফোনটা কেটে যায়। বাঁধন নিজেই কল দেওয়ার জন্য স্ক্রিনে হাত রাখতেই আবারও কল। তাড়াতাড়ি কলটা রিসিভ করে বাঁধন। হ্যালো বলে কিছু বলতে যাচ্ছিল বাঁধন ওর পুতুল বউটাকে, কিন্তু তার আগেই কথা শুরু করে মায়া। মায়ের কথা শুনে কেমন যেন স্তব্ধ হয়ে যায় বাঁধন। নিস্তুপ শ্রোতার মতন বাঁধন নীরব থেকে ওর পুতুল বউয়ের কথা শুনছে। মায়ের যে একটা কথায় বাঁধন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। সে একটি কথা ছিল, সরি, 9টায় কল দিয়েছিলেন, রিসিভ করতে পারিনি। আসলে তখন আমি ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে যখন জাগলাম তখন মনে হলো আপনাকে একবার কল দেওয়া দরকার। বাঁধনের বাকরুদ্ধ হওয়ার কারণ, এর আগে মায়া কখনো বাঁধনের ইচ্ছেই প্রাধান্য দেয়নি। মায়ের কাছে সবার উপরে ওর ক্যারিয়ার, ওর স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের জন্য ও যে কোনো কাজ করতে রাজি, যেমনটি বাঁধনের সাথে করেছে। বিয়ের 9 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও মায়া বাঁধনকে ওর প্রাপ্য অধিকারটুকু দেয়নি। মায়ের এক কথা, আমি এই বিয়ে চাইনি। আমার মনের মধ্যে ছোট্ট থেকে যে স্বপ্ন পালিত হয়ে আসছে সেটা হলো আমার লেখাপড়া। আমি আমার সম্পূর্ণ লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মায়ের কষ্টের একটু হলেও প্রতিদান দিতে চেয়েছিলাম। তারপর বিয়ে, অন্যান্য চিন্তা। আমার পড়াশোনা আমার কাছে কম্পালসারি, আর আমার বিয়ে, ঘর সংসার এসব অপশনাল। কম্পালসারি বাদ দিয়ে আমি আপনাকে গুরুত্ব দিতে কখনোই পারিনি, আজও পারবো না। মায়া অতি সুন্দর করে বাঁধনকে বুঝিয়ে দিত ওর জীবনে স্বপ্ন বলতে লেখাপড়াটাই অন্যতম। বাঁধন যখন ভালোবেসে মায়াকে খাওয়াতে আসতো, মায়া তখন এক বুক ঘৃণা নিয়ে দূরে সরে যেত। ওর একটাই কথা, কাছে আসবেন না একদম, শেষ করে দিব আমি নিজেকে। আমি এখন এইসব কিছুর জন্য প্রস্তুত না। বাধ্য বাঁধন বিয়ের 7 দিনের মাথায় মায়াকে শ্বশুরালয়ে মায়ের বাবার বাড়িতে রেখে আসে। সেই থেকে মায়া নিজের ইচ্ছে মতোই চলতো। মন চাইলে শ্বশুর শাশুড়িকে কল দিত, মন না চাইলে দিত না। কখনো কখনো নিজ ইচ্ছেতে শুধু নরসিংদী থেকে ঢাকায় বাঁধনের কাছে যেত, আবার ঝগড়া করে বাঁধনকে টেনশনে রাখার জন্য পালিয়ে চলে আসতো। বাঁধন কিচ্ছু বলতো না মায়াকে, শুধু নির্বাক শ্রোতা দর্শকের মতোই সব কিছু নীরবে দেখে শুনে যেত। বাঁধন কোনো প্রতিদানের আশা করে ভালোবাসেনি মায়াকে, আজও বাসবে না। আর তাই তো বাঁধন কখনো স্বামীর অধিকার নিয়ে মায়ের কাছে যায়নি। যদিও মাঝে মাঝে ভেতরের পুরুষত্বটা জেগে উঠত, আবার বহু কষ্টে নিজেকে কন্ট্রোলও করত। বাঁধন চায় না ওর কারণে ওর ভালোবাসার মানুষটির স্বপ্ন ভেঙে যাক। আর চায় না বলেই বাঁধন ওর বাবা মাকে জানিয়ে দিয়েছে মায়ের লেখাপড়া শেষ হওয়ার আগে ওকে যেন শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য ফোর্স না করা হয়। বাঁধনের ফেরেস্তার মতন বাবা মা বিনা বাক্যে বাঁধনের কথা মেনে নিল। ওদেরও এক কথা, মায়ের লেখাপড়া শেষ হোক, তারপর না হয় ধুমধাম করে বিয়ে করিয়ে ওকে এই বাড়িতে নিয়ে আসবো। আজ এতগুলো দিন পর সেই মায়ের মুখ থেকে এমন নরম কথা শুনে বাঁধন তাই স্তব্ধবাক। এক মুহূর্তের জন্য বাঁধন ওর কথা বলার ভাষা হারিয়ে ফেললেও মায়ের প্রশ্নে মুখ খোলে। প্রশ্ন করে মায়া, কল দিয়েছিলেন, কিছু বলবেন? শরীর ভালো আছে তো তোমার? মায়ার শান্ত জবাব, হুম। মনে হচ্ছে ঘুম পাচ্ছে তোমার, কণ্ঠটা কেমন যেন শোনাচ্ছে। আজ না হয় থাক, ঘুমিয়ে পড়ো তুমি। বাঁধনের কথা শুনে টান টান কণ্ঠে মায়ের জবাব, না না, আমি ঠিক আছি, আপনি বলতে পারেন। এবার বাঁধন ধমক দেয় মায়াকে। মায়া আচ্ছা বলে চুপটি করে ভদ্র বালিকাদের মতো কলটা কেটে দেয়। সেই রাত্রে বাঁধন আর ঘুমোতে পারেনি, এই ভেবে যে ওর বউটা হঠাৎ করে কিভাবে এত ভদ্র হয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠেই কল দেয় বাঁধন ওর পুতুল বউ মায়াকে। কল দেওয়ার মিনিট 5 পর কল ব্যাক করে মায়া। অনুনয়ের স্বরে সরি বলে এটা জানায় যে ও ওয়াশরুমে ছিল, যার কারণে কলটা রিসিভ করতে পারেনি। যতই সময় যাচ্ছে বাঁধনের অবাক হওয়ার মাত্রাটা ততই যেন বেড়েই চলেছে। খাবার খেতে বললে ভদ্র শিশুর মতন আচ্ছা বলে খেতে যাওয়া, গোসল করতে বললে গোসল করা, ঘুমাতে বললে ঘুমোতে যাওয়া, কোনোটাতেই এখন আর মায়ার অনীহা নেই। বাঁধন যা বলে মায়া তাই করে। হঠাৎ করে এভাবে চেঞ্জ হয়ে যাওয়া ব্যাপারটা ভাবিয়ে তোলে বাঁধনকে। আমার যে করে হোক জানতে হবে ওর ভিতর কি চলছে, না হলে আমি শান্তি পাচ্ছি না। সেদিন রাত্রে ঘুম আসছিল না বাঁধনের। নানান টেনশন যেন বাঁধনের ওপর ভালো করে জেগে বসেছে। ভেতরটা কেমন অস্থির অস্থির লাগছিল বাঁধনের। ঘুমানোর জন্য হাজারো চেষ্টা করলেও ঘুম আসছিল না বাঁধনের। বারবার চোখের সামনে মায়ের মায়াবী মুখটা ভেসে উঠছিল। খুব ইচ্ছে হচ্ছে অভিমানিনীটার সাথে কথা বলতে, ওর ভয়েসটা শুনতে। আমি কি ওকে কল দিব?
কল দেবে না করেও মায়ের কাটা হাতের কথা মনে পড়তেই কল দিয়েই দেয় বাঁধন। ওপাশ থেকে সো মেরে কল রিসিভ করে মায়া। মনে হচ্ছে এত রাত অবধি জেগে মায়াও এই কলেরই অপেক্ষায় ছিল। ঘুমোনি এখনো? না। আপনি আপনি ঘুমাননি কেন এখনো? ঘুম আসছিল না। ও, মায়া, একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বলুন, তার জন্য অনুমতির কি আছে? আসলে আমার খুব ইচ্ছে হচ্ছিল আমার অভিমানের চাঁদ মুখটা দেখতে। আমি কি ঘুমানোর আগে তাকে একটু দেখতে পারি? বাঁধন কথা বলে উত্তরের অপেক্ষায় আছে। ও জানে মায়ার জবাব কি। সবসময় যে কথাটি শুনে ও মুখস্থ করে ফেলেছে সেই কথাটিই বলবে মায়া। মায়া বলবে, সরি, সম্ভব না। ভিডিও কলে আমি আমার পরিবার পরিজনের সাথে পর্যন্ত কখনো কথা বলিনি, সেখানে আপনার সাথে কথা বলবো ভাবলেন কি করে? কিন্তু মায়া কি করলো জানেন? বাঁধনকে অবাক করে দিয়ে সেদিন মায়া নিজেই ভিডিও কল করে। অবাক বাঁধন কিছুক্ষণ নিস্তব্ধ হয়েছিল। ঘোর কাটে মায়ার ডাকে। শুধু তাকিয়ে থাকবেন, কিছু বলবেন না? দুদিন ধরে মায়ের এমন অদ্ভুত রকম চেঞ্জ এমনিতেই বাঁধনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তার উপর আজকে এইভাবে ভিডিও কলে মুখোমুখি কথা বলা বাঁধন জাস্ট নিতে পারছে না। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ও। তাই তো মায়ের মনে কি চলছে সেটা বোঝার জন্য অপলক দৃষ্টিতে মায়ের চোখের দিকে তাকিয়ে থাকে। কিন্তু না, কোনো কুল কিনারা পায়নি বাঁধন। আচ্ছা, দেখলামই তো। এবার তাহলে রাখি, এমনি তো অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে বিদায় নিয়ে বাঁধন কলটা কেটে দেয়। না, কিচ্ছু বুঝছি না এই মেয়ের মনে কি চলছে। উফ, মাথাটা কেমন ব্যথা করছে। মাথায় হাত ধরে বাঁধন বিছানাতে উঠে বসতেই মায়ের হাতের কথা মনে পড়ে। ইস, আমার তোর হাতটাই দেখা হলো না। মায়া তো মনে হয় এখনো ঘুমায়নি। আচ্ছা, একটা মেসেজ করে বলি ডাটা অন করতে। যদিও শিওর না বাঁধন আদৌ মায়া ডাটা অন করবে কিনা, তবু মায়ের ফোনে একটা মেসেজ দিয়েই দিল। লক্ষ্মী, ডাটাটা অন করবে একটু? একটা জিনিস দেখতে ভুলে গেছিলাম। বাঁধনের মেসেজটার সাথে সাথেই সিন হয় ওপাশ থেকে। এবারও মায়া বাঁধনকে অবাক করে দিয়ে সাথে সাথে কল করে, ভিডিও কল। বাঁধন ওর মায়ের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এই প্রথম ও ওর মায়াকে দেখছে। আর দুদিন ধরে মায়া যা করা শুরু করেছে তাতে এমন মনে হওয়াটাই স্বাভাবিক। কি যেন দেখতে চেয়েছিলেন আপনি? তোমার কাটা হাত, হাতের অবস্থা কি রকম এখন? মায়া ওর ডান হাতটা উঁচু করে ক্যামেরার সামনে ধরে। বাঁধন কিছুক্ষণ হাতের দিকে তাকিয়েছিল। তারপর মায়ার চোখের দিকে তাকাতেই বুঝতে পারে ঘুমে ঢুলুঢুলু ও। দেখা শেষ, এবার কলটা কেটে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, কেমন? মায়া ওর ঘুমন্ত ভাবটা দূর করার জন্য চোখটা জোর করে টানা দিয়ে বড় করে। তারপর ক্যামেরার দিকে তাকিয়ে বলে, এইটুকুতেই দেখা শেষ? আর কিছু দেখবেন না? অবাক বিস্ময়ে মায়ার দিকে তাকায় বাঁধন। আর কিছু মানে? শান্ত গলায় মায়ার জবাব। মানে শুধু কি হাতই দেখবেন নাকি অন্য কিছু দেখবেন? হোয়াট ডু ইউ মিন মায়া? তেমন কিছু না, আমি তো জাস্ট এইটাই বলতে চাচ্ছি, হাত ছাড়াও আরও কিছু দেখার ইচ্ছে থাকলে নির্দ্বিধায় বলতে পারেন, আমি আপনাকে তাই দেখাবো। বাঁধনের চোখ দুটো জলে টলমল করে উঠল। ওর আর বুঝতে বাকি নেই মায়া ঠিক কী বোঝাতে চাইছে। অনেক কষ্টে চোখের জল আটকিয়ে কাঁপা গলায় বাঁধন প্রশ্ন করে, মায়া, তুমি আমায় এমন ভাবলে? আমি তোমার হাত দেখতে চেয়েছি, আর তুমি কিনা বিষয়টা অন্যভাবে নিয়ে গেলে। এভাবে ভুল বুঝলে তুমি আমায়? এটাই বুঝে আমার প্রাপ্য ছিল। মায়া একটা শুকনো হাসি দিয়ে বলে, এই, আপনি কাঁদছেন কেন? আর আমি মোটো আপনাকে ভুল বুঝিনি, আপনি চাইতেই পারেন এমন কিছু। আর সবচেয়ে বড় কথা হলো আমি আপনার বিয়ে করাবো, আমার উপর আপনার যথেষ্ট অধিকার আছে। আর তাই আপনি চাইলে আমি হাত কেন, সব সব দেখাতে বাধ্য। বাঁধনের চোখের জল আর বাদ বাঁধছিল না। নিমেষে দু চোখের নোনা জলে বাঁধনের গাল ভিজে যায়। মায়া নিশ্চুপ দর্শকের মতো সেটা চেয়ে চেয়ে দেখছে শুধু। বহু কষ্টে কান্না থামিয়ে চোখের জল মুছে নেয় বাঁধন। তারপর ঢোক গিলে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, লক্ষ্মী, এভাবে তুমি আমি ভুল বুঝো না। আমি দম আটকে মরে যাব। লক্ষ্মী, প্লিজ, আমি বোঝার চেষ্টা করো। আমি ওইরকম কিছু মনে করে তোমার সাথে কথা বলতে চাইনি। তুমি আমি ভুল বুঝছো লক্ষ্মী, অনেক বড় ভুল বুঝছো। ভুল? মায়া একটা অট্টহাসিতে মেতে ওঠে। কোনটা ভুল? আমার কারণে আপনার জীবন নষ্ট হয়ে গেছে এটা, নাকি অন্য 8-10টা মেয়ের মতো আমি হতে পারিনি এটা? কোনটা ভুল আপনি সত্যি করে বলতে পারবেন? কথার মাঝখানে থামিয়ে দেয় বাঁধন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সরি লক্ষ্মী, মাথা ঠিক ছিল না ওই দিন, তাই কি বলতে কি বলেছি নিশ্চয় জানি না। আর তুমি যা করেছো তাতে যে কারো মাথায় নষ্ট হওয়ারই কথা। তুমি জানো, পুরো বাসা খুঁজে যখন তোমাকে পাইনি,
তখন আমার ভিতর কি চলছিল? এত কিছু আমাকে কেন বলছেন? আমি কি আপনাকে এসবের জন্য কিছু বলেছি? আর সরি কেন বলছেন? আপনাকে তো আমার ধন্যবাদ দেওয়া দরকার। আপনি আসলে সেই দিন যদি আমার চোখে আঙ্গুল দিয়ে আমার ভুলগুলো না দেখিয়ে দিতেন, তাহলে আমি কখনোই আমার ভুলগুলো শুধরে নিতে পারতাম না। সবচেয়ে বড় কথা সেটা হলো আমি কল্পনাতে ভাবতে পারতাম না যে আমার কারণে কারো জীবন নষ্ট হয়ে গেছে। আমি দিনের পর দিন আপনাকে আপনার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে আসছি, কিন্তু আর নয়, এখন থেকে আপনার সবটুকু অধিকার আপনি আমার উপর। চুপ, একদম চুপ। আর একটা কথা যদি শুনি তাহলে খারাপ হয়ে যাবে। চুপচাপ আমার কথা শোনো। প্লিজ আমায় একটু সুযোগ দিন। কথা দিচ্ছি আমি আমার ভুলগুলো শুধরে নেব। অন্য 8-10টা মেয়ের মতো হয়ে যাব। আপনার সব কথা শুনবো। প্লিজ আপনি আমাকে একটা সুযোগ দিন। কথা দিচ্ছি আমি আর পাগলামি করব না। আপনার যেভাবে সেভাবেই আমায়। বাঁধন আর নিতে পারছিল না। কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে ফেলে বাঁধন। হু হু করে কেঁদে ওঠে বাঁধন। তুমি আমায় এতটা খারাপ ভেবেছ? সেদিনও এই একটু কথাকে এভাবে নেগেটিভ মাইন্ডে নিয়ে গেলে। আমি তোমার দেহ চাই, দেহ, তাই না? অন্য 8-10টা মেয়ের মতো হওয়া বলতে তুমি এটা বুঝলে? এত বড় ভুল তুমি আমি বুঝতে পারলে মায়া? তোমার চোখে ভালোবাসার মানুষ থেকে এখন আমি নারী মাংসলোভী মানুষ হয়ে গেলাম। এত বড় অপবাদ তুমি আমায় দিতে পারলে? সারা রাত কান্না করে সকালের দিকে চোখ দুটো এক করে বাঁধন। এদিকে দুপুর হয়ে গেছে। বাঁধনকে হসপিটালে খুঁজতে গিয়ে না পেয়ে বাসায় চলে আসে ওর বন্ধু হৃদয়। দরজা খোলা পাওয়াতে রুমের ভেতরে ঢুকতে বেগ পেতে হয়নি হৃদয়কে। কপালে হাত দিয়ে চোখ বুজে শুয়েছিল বাঁধন। শরীর খারাপ? চোখ খুলে বন্ধু হৃদয়ের দিকে এক পলক তাকিয়ে চোখটা ফিরিয়ে নেয় বাঁধন। বিছানা থেকে উঠে খাটের সাথে হেলান দিয়ে জবাব দেয়, না। তাহলে অবেলায় শুয়েছিস যে? এমনি। কিছু বলবি? ব্লাড ডোনার খুঁজতে হসপিটালে গিয়েছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে আসি, পাইনি তোকে, তাই দেখতে আসা, এই আর কি। ও, তোর কি কোনো কারণে মন খারাপ? বন্ধু হৃদয়ের প্রশ্নে মুখে শুকনো হাসির রেখা টেনে বাঁধনের জবাব। কই না তো। হাসি খুশি ও চঞ্চল মনের মানুষের হঠাৎ এভাবে গম্ভীর হয়ে যাওয়া, চোখ দুটো ফুলে তাল গাছের মতো হওয়া, এসব কিছুর মানে আমি কিছুটা হলেও বুঝি বাঁধন। যাক, তুই যদি আমায় না বলতে চাস জোর করবো না। আচ্ছা আসি রে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে হৃদয় চলে যাচ্ছিল। পেছন থেকে হাতটা ধরে বাঁধন। হৃদয় বিছানার এক কোণে বসে পড়ে। বাঁধন শোয়া থেকে চুপটি করে উঠে বসে। চা খাবি? সে তো খাওয়াই যায়। আচ্ছা তুই বস, আমি আসছি। বন্ধু হৃদয়কে বসিয়ে রেখে রুমের বাইরে চলে যায় বাঁধন। মিনিট পাঁচেক পর হাতে 2 কাপ চা নিয়ে হাজির হয় বাঁধন। চা খা, আমারটা এখানে রাখলাম। আমি 1 মিনিট, জাস্ট 1 মিনিট পর আসছে। হৃদয়ের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে ফোন হাতে সোজা পাশের রুমের বারান্দায় চলে যায় বাঁধন। কল করে ওর মায়াকে। রাত্রের ন্যায় মায়া এখনও উল্টোপাল্টা কথা বলে বাঁধনের সাথে। ব্যর্থ বাঁধন কলটা কেটে জল ছলছল চোখে পেছনে ঘুরে তাকাতেই ঘাবড়ে যায়। হৃদয় জিজ্ঞাসু দৃষ্টিতে বাঁধনের চোখের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তাড়াতাড়ি বাঁধন ওর চোখের জল মুছে নেয়। সে তো খুব চোখের জল আড়াল করে ফেললি। আমি যে তোর ভিতরে কান্নাটাও নিয়েছি, সেটার কি হবে? এখানে কেন তুই? আয় রুমে আয়, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কথাটা বলে বাঁধন ওর রুমের দিকে পা বাড়ালো। বাঁধনের সাথে সাথে হৃদয়ও গেল। কি হলো বস? হৃদয় বাঁধনের দিকে তাকিয়ে চুপসে দাঁড়িয়ে আছে। বাঁধন সেটা দেখে আবারও বলল, বুঝলাম না, এইভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে কেন আছিস? কি প্রবলেম? তুই আমায় এভাবে পর করে দিলি, এত বড় একটা ঘটনা তুই আমার থেকে গোপন রাখতে পারলি? বাঁধন একটানে ওর পাশে হৃদয়কে বসায়। আসলে ও যে আমায় এত বড় ভুল বুঝে আছে, সেটা আমি কাল রাত্রে জানতে পারলাম। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না দোস্ত। আমার আসলে কিচ্ছু ভালো লাগছে না। আর তুই তো জানিস আমাদের রিলেশনের ব্যাপারে। তোকে নতুন করে আর কি বলবো? এখন বল আমি কি করব? আমার মাথায় কিচ্ছু কাজ করছে না। হৃদয় বাঁধনের পিঠে ভরসার হাত রেখে বলে, আরে বেটা, একটু ধৈর্য ধর। এভাবে ভেঙে পড়লে তো হবে না। তোদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, সেটা থেকে বেরিয়ে আসতে হলে মায়াকে ভালোভাবে বুঝাতে হবে। না হলে জানিস তো, সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। হৃদয়ের কথায় কান্না ভেজা কণ্ঠে বাঁধনের জবাব। তাহলে আমি এখন কি করব? কিভাবে ওর ভুলটা ভাঙাবো? প্রত্যুত্তরে হৃদয়ের জবাব, তোদের এখন সামনাসামনি কথা বলা দরকার। তুই এখানকার কাজ শেষ করে যত শীঘ্রই পারিস তোর শ্বশুরবাড়িতে যা, মায়ার মুখোমুখি দাঁড়িয়ে কথা বল, ব্যাপারটা বোঝানোর চেষ্টা কর। আমার মনে হয় এতে ফলাফল কিছুটা হলেও ভালো হবে। বাঁধন যেন হৃদয়ের কথায় কিছুটা স্বস্তি পেল। হৃদয়ের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল, আগামী বুধবার দিন আমি ফ্রি থাকবো, ওই দিনে তাহলে রওনা দিব। হৃদয় চলে গেল। যাওয়ার আগে বলে গেল, কি হয় না হয় আমায় কিন্তু জানাবি।
কথা মতো বুধবার দিন বাঁধন ওর শ্বশুরালয়ে গিয়ে হাজির হলো। বাঁধনকে দেখে ওর মা হাস্যোজ্জ্বল মুখে বলে, এসেছিস? আমি তো তোকেই ফোন করতাম আজকে। আসলে কালকে চলে যাব। এদিকে মেয়েটাও অসুস্থ, তাই ভাবছিলাম তোকে ফোন করে বলে দিব। ভালোই হলো, কালকে তোর বাবা আসবে আমাকে নিতে। ওখানে গিয়ে আমার আর টেনশন করতে হবে না। এখন থেকে যে কয়দিন পরীক্ষা হবে তুই নিয়ে আসা যাওয়া করবি। বাঁধনের হাসি মুখটা নিমেষেই মলিন হয়ে গেল। অবাক বিস্ময়ে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে বাঁধন। অসুস্থ? বাঁধনের মায়ের আর কষ্ট করে প্রশ্নের উত্তর দিতে হয়নি। উত্তর দেওয়ার আগেই পাশের রুম থেকে খুব খুব করে কাশির শব্দ আসে। বাঁধন কোনো কথা না বলে চটজলদি ওই রুমে প্রবেশ করে। এই মুহূর্তে বাঁধনের চোখ বিছানায়, যেখানে নিতর হয়ে ওর মায়া পড়ে আছে। কিছুক্ষণ পরপর কাশি আর শীতে কাঁপছে মায়া। বাঁধনের চোখ একবার মায়ার মুখের দিকে, আবার পায়ের দিকে। কি হয়েছে এটা ঠিক বুঝতে পারছে না বাঁধন। একদিকে মায়ার কাশি, অন্যদিকে পায়ে ব্যান্ডেজ। মায়ের সত্যিকার অর্থে কি হয়েছে সেটাই বুঝতে অসুবিধা হচ্ছে বাঁধনের। ধীর গলায় বাঁধন মায়াকে ডাকতে ডাকতে বিছানায় ওঠে। মায়া, সন্ধ্যা হয়েছে, মাগরিবের আজান দিচ্ছে মসজিদে, উঠে বসো। কথাটা বলতে বলতেই মায়ের গালে হাত ছোঁয়ায় বাঁধন। শিউরে ওঠে মায়া। উফ, উ করে চোখ মেলতেই বাঁধনকে খুব কাছে দেখতে পায়। বিছানা থেকে উঠে বসে চাদর দিয়ে শরীরটা ঢেকে নেয় মায়া। অস্পষ্ট স্বরে বলে, আপনি? বাঁধন মায়ার বোন হিয়াকে ডাকে। ডাক শুনে দৌড়ে আসে হিয়া। জি ভাইয়া, কিছু বলবেন? উৎকণ্ঠার সাথে বাঁধন ওর শালিকাকে প্রশ্ন করে। এত জ্বর শুরু রে, কখন এলে? কাল সকাল থেকে জ্বর, আজকে আপুর পরীক্ষা ছিল। এই জ্বরের কারণে আজকে তো আপু বিছানা থেকে দাঁড়াতেই পারছিল না। তবু বহু কষ্টে পরীক্ষার হলে নিয়ে গেলাম আপুকে। কিন্তু নিয়ে গেলে কি হবে, আপু পরীক্ষা দিতে পারেনি। শুনেছি ওখানে গিয়ে নাকি ব্রেঞ্চে মাথা রেখে শুয়ে পড়ে। তারপর ধরাধরি করে ওকে সেমিনারে নেওয়া হয়। সেখান থেকে একটু রেস্ট নেওয়ার পর আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। আর পা পা কিভাবে ভাঙলো? বাঁধনের প্রশ্নের জবাবে হিয়া বলতে শুরু করে। ঢাকা থেকে আসার পরদিন দুপুরে আপু গোসল করতে গিয়েছিল। ওখানে অসাবধানতাবশত সাবানে পা পিছলে পড়ে গিয়ে এই অবস্থা। তবে ডাক্তার বলেছে পা ভাঙেনি, মুচকে গেছে। বাঁধন এবার কিছুটা ধমকের স্বরে বলে। এত কিছু হয়ে গেল, তোমরা আমায় জানোনি কেন? হিয়া মাথা নিচু করে বলে, আসলে ভাইয়া, আন্টি মানা করেছিল আপনি নাকি টেনশন করবেন। বাঁধন দাঁতে দাঁত চেপে মায়ের দিকে তাকিয়ে বলে। আন্টি কত কিছু বলবে। রাত্রি 11টা বেজে 35 মিনিট। একই বিছানায় পাশাপাশি শুয়ে আছে দুজন। মাঝখানে দেওয়াল হিসেবে বিরাট বড় একটা কোলবালিশ রাখা। নিঃসুপ মায়া এক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে আছে, আর বাঁধন সেই কখন থেকে পলকহীনভাবে তাকিয়ে আছে মায়ার দিকে। এভাবে কেটে যায় আরও কিছুটা সময়। রাত্রি তখন আনুমানিক 1টা কি 1:30টা। বাঁধনের চোখটা লেগে এসেছিল প্রায়। হুট করে ঘুমটা ভেঙে যায়। প্রাণের মায়াকে দেখার জন্য পাশ ফিরে কিছুটা অবাক হয় বাঁধন। মাঝখানে দেওয়াল হিসেবে রাখা বালিশটা আর নেই, তার পরিবর্তে মায়া সেখানে শুয়ে আছে। বলতে গেলে বাঁধনের অনেকটা কাছেই শুয়ে আছে মায়া। কি সুন্দর মায়াবী না লাগছে দেখতে। মাথার উপর ধীর গতিতে ফ্যান ঘুরছিল, সেই বাতাসে মায়ার চুলগুলো কেমন উড়ছিল। ড্রিম লাইটের মৃদু আলোয় বাঁধন দেখতে পায় অবাধ্য চুলগুলো কেমন বারবার মায়ের চোখে মুখে এসে ছিটকে পড়ছে। বাঁধন সেই চুলগুলো মায়ার কানের কাছে গুজে দেওয়ার জন্য হাত এগিয়ে নিতেই চোখ মেলে তাকায় মায়া। মায়ের এভাবে দেখে ফেলাতে ইতস্তত বাঁধন ওর হাতটা সরিয়ে নেয়। দুজনেই চুপচাপ শুয়ে, কারো মুখে যেন কোনো কথা নেই, অথচ দুজনার বুকের ভেতরই দুর্মুষ পেটাচ্ছে অনেক না বলা কথারা। হঠাৎই মায়া কি মনে করে যেন বাঁধনের বুকে মাথা রাখে। স্তব্ধ দৃষ্টিতে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে থাকলেও মায়া শক্ত করে জাপটে ধরাতে ঘোর কাটে বাঁধনের। বাঁধন মনে মনে ভাবে, এই সুযোগ ওই দিনের ব্যবহারের জন্য সরি বলা আর ওর ভুলটা ভাঙানোর। মুখ খুলল বাঁধন। আমি সরি মায়া, আমি আসলে জানতাম না তুমি। দূর, সরি কেন বলছেন? আপনি তো আপনার বউয়ের দিকে হাত বাড়িয়েছেন। এত এত ইতস্ত করার কি আছে? নিজের বউকে তো আদর করতে চাইছেন, তার জন্য এত ভয় পাওয়ার কি আছে? বাঁধন মায়াকে সরি বলতে চাচ্ছিল ওই রাতের জন্য, আর মায়া ভাবছে বাঁধন ওর দিকে হাত বাড়াচ্ছিল। এটা দেখে ফেলাতেই হয়তো সরি বলছে, আর তাই তো পূর্বের ন্যায় ওয়াচ করা শুরু করে দেয়। বাঁধন মায়াকে থামানোর জন্য মুখ খোলে। মায়া, আমি সরি বলছি। মায়া বাঁধনের ঠোঁটে আঙুল দিয়ে বাঁধনকে থামিয়ে দেয়। তারপর চুপিসারে বলে, টেনশনের কিছু নেই, রাত এখনও শেষ হয়নি, আপনি চাইলে এক্ষুনি শুরু করতে। পুরো কথা বলতে পারেনি মায়া। তার আগেই মায়ের মাথাটা বাঁধন ওর বুক থেকে সরিয়ে বিছানায় উঠে বসে। একে তো জ্বর, কাশি, তার উপর প্রচণ্ড মাথা ব্যথা। বিছানা থেকে উঠতে পারছিল না মায়া।
তবুও বহু কষ্টে উঠে বসলো। একটু জোরে কথা বলে কাশি উঠে যাবে ওর, আর কাশি উঠলে বুকে প্রচণ্ড ব্যথা করে ওর। তাই অত্যন্ত ধীর গলায় বলল, ঘড়িতে সময় এখন 2টা কি 2:30? ঘড়ির কাঁটা বলছে সময় এখনো চলে যায়নি। আপনি চাইলে এখনো হতে পারে। কথাটা বলতে দেরি ঠাস করে বাঁধন ওর হাতটা দেওয়ালে ছুঁড়ে মারতে দেরি করেনি। ভড়কে যায় মায়া, কাপা গলায় প্রশ্ন করে। কি করছেন এসব? ব্যথা পাবেন তো। বাঁধন মায়ার চোখের দিকে তাকালো। তুমি শুধু আমার বাইরের দিকটা দেখলে, ভিতরে যে কি বোঝাচ্ছে সেটা একবারের জন্য বুঝলে না। বাঁধনের প্রশ্নের কোনো জবাব না দিয়ে চুপচাপ বিপরীতমুখী হয়ে শুয়ে পড়ল মায়া। কি হলো? আমার প্রশ্নের উত্তর কোথায়? বাঁধন মায়াকে ধাক্কা দিয়ে প্রশ্নটা করে। মায়া উঠে বসে, বাঁধনের দিকে রাগী চোখে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে। আপনি আমার গায়ে হাত দিলেন কেন? বাঁধন বিস্মিত নয়নে মায়ার দিকে তাকালো, তারপর কি যেন বলতে গিয়েও থেমে যায়। এদিকে মায়া থেমে নেই, ওর মুখ চলছে তো চলছেই। আপনাকে আমি যাই বলতাম না কেন, মনে মনে আমি আপনাকে ভালোই জানতাম, কিন্তু আপনি আজ রেকর্ড ভেঙে দিলেন, প্রমাণ করে দিলেন আপনি আসলেই আমার। পুরো কথা বলতে পারেনি মায়া। তার আগে খাট থেকে নেমে বাইরে চলে যায় বাঁধন। যাওয়ার আগে বলে যায়, দরজা দিয়ে শুয়ে পড়ো। কতক্ষণ পর ফজর আজান দিবে, আমি নামাজ পড়ে মাকে নিয়ে বাসে চলে যাব। চোখ বড় বড় করে প্রশ্ন করে মায়া। দরজা লাগাবো মানে? আপনি রুমে ঘুমাবেন না? বলো তো যায় না, কখন আপনার উপর হাত উঠিয়ে দেই ঘুমের ঘোরে। ধুর, ঘুমের ঘোরে কেন বলছে? বলো তো যায় না, কখন আপনার উপর ঝাঁপিয়ে পড়ে, লুচু বলে কথা। তাই তাই আমি নিজেকে সর্বোপরি নিজের ভেতরের পুরুষত্বকে কন্ট্রোল করার জন্য বাইরে চলে যাচ্ছে। মায়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাইরে বারান্দায় চলে যায় বাঁধন। এই মুহূর্তে বাঁধন বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। না, নিজের ভেতরের পুরুষসত্তাকে কন্ট্রোলের জন্য নয়, নিজের আবেগটাকে কন্ট্রোল করার জন্য বাঁধনের এখানে দাঁড়িয়ে থাকা। চুপচাপ দাঁড়িয়ে আছে বাঁধন, আর চোখ থেকে জল বৃষ্টির ফোঁটার মতোই নিচে ঝরে পড়ছে। এদিকে বাঁধন রুম থেকে বের হয়ে যাওয়ার পর মায়া কিন্তু ঘুমিয়ে যায়নি। একটু পর পর উঁকি দিয়ে বাঁধনকে দেখছিল। বারবার বলতে গিয়েও বলতে পারল না, সরি, রুমে আসুন এখন। সকালে ব্রেকফাস্ট করে বাঁধন যখন ওর মায়ের কাছে যাবে ভাবছে, তখনই মায়ার নানু বাড়ি থেকে খবর আসে মায়ার নানু খুব অসুস্থ। খবরটা শোনার পর বাঁধন কিংবা বাঁধনের মা এভাবে বাসায় চলে যেতে পারল না। বাঁধনের বাবা ওর মাকে নিতে আসলেই বাঁধনের মা মায়ার নানুর অসুস্থতার কথা জানায়। আর তাই সেদিন দুপুরের খাবার খেয়ে সবাই মায়ার নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল 4টে কি 4:30-র দিকে ওরা সবাই ওই বাড়িতে গিয়ে ওঠে। বাঁধনের বাবা মা ভেবেছিল রাত পোহালে ওরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে, কিন্তু এখানে এসে তার উল্টোটা হলো। অসুস্থতার খবর শুনে সবাই এখানে আসলেও জানা যায় শুক্রবার মানে পরদিনই বাঁধনের মামা শ্বশুরের বিয়ে। ওরা কিছুতেই তাই ওদেরকে ছাড়তে রাজি নয়। বাধ্য হয়ে বাঁধনের মা বাবা বিয়েটা খেয়ে যাবার প্রতিশ্রুতি দেয়। ঘড়ির কাঁটা বলছে সময় এখন রাত্রি 8:59, অর্থাৎ আরও একটা দিন অতিবাহিত হয়ে গেল। এই পুরো দিনের ভেতর বাঁধন একটাবারের জন্য মায়ের কাছে যায়নি। মায়াকে খাওয়ানো গোসল করার ব্যাপারে একটুও জোর করেনি, কিংবা রোজকার ওই মায়ের নাকে গালে কপালে ভালোবাসার কোনো উষ্ণ পরশ এঁকে দেয়নি। সর্বোপরি বাঁধন মায়ের থেকে দূরে দূরেই থেকেছে। অন্যদিকে মায়া বাঁধনের নীরবতা মেনে নিতে পারেনি। প্রচণ্ড অভিমানে রুমে সবার আনন্দ উৎসব থেকে বেরিয়ে বাইরে চেয়ার পেতে চুপটি করে আকাশের দিকে তাকিয়ে বসে আছে। ব্যাপারটা মায়ের কাজিন তানিয়া লক্ষ্য করলো। তানিয়া সম্পূর্ণ না বুঝলেও এটুকু বুঝতে পারল ওদের মধ্যে কিছু একটা চলছে। আর তাই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য তানিয়া রুম ভর্তি সকল ছেলে মেয়েদের লক্ষ্য করে বলে, রুমে তো অনেক হই হুল্লা করলা, এবার না হয় বাহিরে চলো, উঠানে মাদুর পেতে গানের কলি খেলবো। সবাই একসাথে আনন্দে চেঁচিয়ে উঠল। তানিয়া খুঁজে খুঁজে 2টা মাদুর আর কিছু চেয়ার আনলো, তারপর সেটা উঠানে পেতে সবাইকে বসতে দিল। ওদের অবস্থানটা মায়ার ঠিক পাশেই। চেঁচিয়ে চেঁচিয়ে সবাই আনন্দ করছে। বাঁধন মায়াকে শুনিয়ে শুনিয়ে জোর গলায় ওদের সাথে হাসি আনন্দ আর গানের সুরে মেতে উঠছে। অভিমানী মায়া খুব বেশিক্ষণ কানে আঙুল দিয়ে বসে থাকতে পারেনি। কিছুক্ষণ পর দৌড়ে রুমে চলে যায় সে। একাধারে রোগী এবং বিয়েবাড়ি, কে যে কোথায় ঘুমিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। মায়া হাজার খোঁজ করেও জানতে পারেনি বাঁধন কোন রুমে কার সাথে ঘুমিয়েছে। কিন্তু বাঁধন ঠিক চেনে গিয়েছে মায়ার ব্যাপারে। একে একে সবাই নির্লজ্জের মতো কল দেওয়ার পর অবশেষে জানা গেছে মায়া ওর কবিতা আন্টির সাথে ওনার রুমে ঘুমিয়েছে। মায়া অসুস্থ, ওর জ্বর প্লাস কাশি, পাটাও ভাঙা। ও ঘুমানোর সময় যাতে ওর পায়ের ওপর কেউ পা না রাখে এমন হাজার সব কথা শুনিয়ে তবেই ফোন রাখে বাঁধন। কথাটা বলে লাইটটা অফ করে কবিতা মায়ের আন্টি হলো বয়সে মায়ের থেকে 4 বছরের জুনিয়র। সে মাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রেখেছে কবিতা,
কিন্তু এই অল্প বয়সেই ডজনখানি প্রেমের অভিজ্ঞতা আছে ওর। বাঁধন এবং মায়া দুজনেই কবিতাকে বিচারক মানে। সবসময় বিভিন্ন সব বিচার নিয়েই কবিতাকে কল করতো ওরা। কবিতা মাঝে মাঝে তো এদের বিচারের জ্বালায় ফোন অফ করে রাখতো। পরদিন সকাল সকাল বাঁধন ঘুম থেকে ওঠে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার এক পর্যায়ে বাঁধন ওর শ্বশুর মারফত জানতে পারে গতকাল সকাল থেকে কিচ্ছু খায়নি মায়া। বাঁধনের মায়া নষ্ট হওয়ার উপক্রম। কাল থেকে কিচ্ছু খাচ্ছ না, অথচ ওরা আমাকে মাত্র জানায়। মানলাম ওরা আগে পরে না খেয়ে থাকার অভ্যাস আছে, তাই বলে এই অসুস্থ শরীরেও। সবার সামনে ভদ্রতার খাতিরে ব্রেকফাস্ট পুরোটা করে তবে উঠল বাঁধন। ব্রেকফাস্ট টেবিল থেকে উঠে এক মুহূর্ত দেরি করেনি বাঁধন, সোজা মায়ের কাছে চলে যায়। মায়া এখনও হাত পা ছেড়ে দিয়ে ঘুমোচ্ছে। বাঁধন কাছে গিয়ে মাথায় একটু হাত বুলিয়ে ধীর গলায় ডাক দেয়, মায়া। মায়া তাড়াহুড়ো করে বিছানায় উঠে বসে এলোমেলো চুল বাঁধতে লাগে। বাঁধন ঘড়ির দিকে এক নজর তাকিয়ে মায়ের দিকে তাকালো। ঘড়িতে সময় এখন 8:22। এতক্ষণ কেউ ঘুমায়? মায়া কোনো কথা না বলে কাঁথা বালিশ ভাঁজ করে সব একপাশে রাখলো। তারপর কি মনে করে যেন চুপটি করে ফোনটা ওপেন করলো। তারপর ডাটা অন করে জানালার পাশে হেলান দিয়ে রাখলো। বাঁধন চোখ বড় বড় করে মায়ের দিকে তাকালো। এই যে মহারানী ভিক্টোরিয়া, আপনাকে আমি ফেসবুকে ঢোকার জন্য ডেকে উঠাইনি। 8:30 বাজে, চলুন খাবেন। মায়া ভ্রু কিঞ্চিত বাঁকা করে বলে, আমি ফেসবুক চালানোর জন্য ঢুকিনি, বাসায় কেল্লা নামক পেজ থেকে নিউজগুলো শোনার জন্য ঢুকেছি। দেশের এখন কী অবস্থা সেটা জানার জন্য ঢুকেছি। বাঁধন এবার কিছুটা জোর গলায় বলে, শোনেন, দেশ কিংবা আন্দোলন কোনোটাই আপনার জন্য থেমে নেই। আর শোনেন, যে সকল ছেলেমেয়েরা আন্দোলন করছে তারাও কিন্তু খাচ্ছে, খাওয়া বাদ দেয়নি। তা চলুন খাবেন। একে তো গত একটা দিনে একটা বারের জন্য ওর কাছে আসেনি। আজ এভাবে আপনি আপনি কথা বলা মেনে নিতে পারেনি মায়া। রাগে উচ্চস্বরে বলে ওঠে মায়া, দেখুন, ভদ্রতা দেখাতে আসবেন না এখানে, ভদ্রতা অন্য জায়গায় গিয়ে দেখান। আর লেকচার শোনাবেন না আমাকে। আমি আপনার মেডিকেলের স্টুডেন্ট না যে আপনি লেকচার দিবেন আর আমি গভীর মনোযোগী সেগুলো শুনে প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনাকে। যান, এই রুম থেকে বেরিয়ে যান। যাবো তো, তবে তোমাকে সাথে নিয়ে। এ বলে বাঁধন মায়ের একটা আমি খাবো না, খাবো না, খাবো না, এখন আমি খাবো না, আমার মায়ের কসম, এখন আমি মরে গেলেও খাবো না। বাঁধন অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। চোখের কোণায় জল চিকচিক করছে, কিন্তু সেটাকে বেরোতে দিচ্ছে না। কিছুক্ষণ পলক্ষীনভাবে তাকিয়ে থাকার পর নিঃশব্দে রুম ত্যাগ করে বাঁধন। সকাল 10টা। মায়া চুপচাপ বসে খাচ্ছে। হঠাৎই রুমে প্রবেশ করে মায়ের ছোট খালা আখি। তুই এখানে বসে আছিস? তোর জামাই এই পাগলামি কেন করছে? কত করে বললাম, চলে কেন যাচ্ছে? মানুষজনকে এখন কি বলবো? মায়া ভাতের প্লেটে হাত ধুয়ে রুম থেকে বের হয়ে দৌড় দেয়। বাঁধন ততক্ষণে যাওয়ার জন্য সিএনজি আনতে মরে চলে গেছে। মায়া পেছন পেছন ডাকছে। দাঁড়ান দাঁড়ান। বাঁধন এক মুহূর্তও দাঁড়ায়নি। মায়ের পৌঁছানোর আগেই বাঁধন সিএনজিতে উঠে পড়ে। চলন্ত সিএনজি থেকে বাঁধন মায়াকে শুধু এটুকু বলে, আমার তারা আছে। তারা না ছাই। রাস্তা থেকে বাসায় ফেরার পর এক একজনের এক এক কথা সহ্য করতে পারছিল না মায়া। যার দরুন বিয়ে না খেয়ে সকাল 11টার দিকে রাগে নানুবাড়ি থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। শূন্য বাসা মায়ার ভেতরের শূন্যতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় মায়া। তখনই ওর ফোনটা বেজে ওঠে। ফোন দিয়েছে বাঁধনের বন্ধু হৃদয়। হৃদয়ের সাথে মায়ের কথা হয়তো আগে বাঁধনের সাথে রিলেশন চলাকালীন সময়ে। মায়া ওকে ভাইয়া বলে সম্বোধন করত, আর হৃদয় ওকে বোন বলেই ডাকত। আজ এতদিন পর হৃদয়ের ফোন পেয়ে অনেকটা অবাক হলো মায়া। কলটা রিসিভ করে কুশল বিনিময় করতেই হৃদয়ের প্রশ্ন, খুব বেশি হয়ে গেল না মায়া? মায়া অবাক বিস্ময়ে প্রশ্ন করে, ভাইয়া আপনি জানেন? হ্যাঁ আমি জানি, আর এটাও জানি তুই রাগে এরকমটি করেছিস। তোর কি মনে হয় না তুই প্রয়োজনের চেয়ে একটু বেশি কষ্ট দিয়ে ফেলছিস ওকে? মায়া আমি জানি তুই ওকে ভুল বুঝিসনি। সেদিনের ব্যবহারে রেগে গিয়ে ওকে শাস্তিটা দিয়েছিস। আমি কি ঠিক বলেছি? জি ভাইয়া, আসলে সেই দিন বাসায় আসার পর মনে জেদ জন্ম নেয়। ওকে শায়েস্তা না করা অবধি আমি শান্তি পাবো না, সেটা আমি বুঝতে পারছিলাম, তাই এমন করলাম। শায়েস্তা করার রাস্তা খুঁজে পেলি না? আর তোর কি একটু মনে হয়নি এটা ঠিক হচ্ছে না? মনে হয়েছে ভাইয়া, আর যখন মনে হয়েছে আমি ভুল করেছি তখন ও চলে গেল। বড়দের শত বারণ অমান্য করে ও চলে গেল। এবার বুঝ তাহলে কতটা কষ্ট পেয়েছে। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি অনুতপ্ত আমার কৃতকর্মের জন্য। ভাইয়া, আমার সত্যি খুব খারাপ লাগছে। খারাপ লাগাটা তো কেবল শুরু। কথাটা বলে টুটটুট করে কলটা কেটে দেয় হৃদয়। মায়া বালিশে মুখ গুজে গুমড়ে গুমড়ে কাঁদছে।
সন্ধ্যা 6টা নাগাদ মায়া বাঁধনকে কল দেয়। মায়া জানে যত জ্যামই হোক এতক্ষণে নিশ্চয়ই বাঁধন বাসায় পৌঁছেছে, কিন্তু এ কি, ফোন যে বন্ধ। মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার পরপরই আবারও কল দেয় মায়া। বাঁধনের ফোন তখনও বন্ধ। অভিমানী মায়া মন খারাপ করে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। গেটটা আস্তে করে ফাঁক করে বাসায় ঢোকে সুমি। সুমি মায়ার কাজিন। বয়সে মায়া সুমির থেকে বছর 2 বড় হলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাঁধনের সাথে রিলেশন চলাকালীন সময়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়গুলো মায়া বোন সুমির সাথে শেয়ার করত। ওদের মধ্যে কোনো সমস্যা হলে সুমি তার সমাধানের প্রাণপণ চেষ্টা করত। কখনো বা রাগী মায়াকে বিভিন্ন কৌশলে সুমি কন্ট্রোল করত, বাঁধনের সাথে কথা বলে দিত। তাই সুমিকে মায়ার মন খারাপের সাথী বললেও খুব একটা ভুল হবে না। ও হ্যাঁ, যে কথাটি বলছিলাম, মন খারাপ করে বারান্দার রেলিং ধরে চুপসে দাঁড়িয়েছিল মায়া। পেছন থেকে সুমি হাত রাখে মায়ার কাঁধে। কিছুটা চমকে পেছনে তাকায় মায়া। ও সুমি আপু, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। মন খারাপ? কই না তো। বাহ, আমার বোনটা তো দেখছি বেশ বড় হয়ে গেছে। জিজ্ঞাসা দৃষ্টিতে সুমির দিকে একবার তাকালো মায়া। সুমি ঠোঁটের কোণে মলিন হাসির রেখা টেনে বলল, খুব কথা লুকানো শিখে গেছিস তাই না? সুমির প্রশ্নে মাথা নিচু করে ফেলে মায়া। হঠাৎই বৃষ্টি পড়া শুরু করে। বাইরে হাতটা বাড়িয়ে দেয় মায়া। পূর্বেকার মতোই বৃষ্টির কয়েক ফোঁটা মায়ার হাতে এসে পড়তেই হাঁচি শুরু হয়ে যায় মায়ার। একটানে সুমি মায়াকে রুমে নিয়ে যায়। রুমে খাটে বসিয়ে সুমি ওড়না দিয়ে মাথার হাতে লেগে থাকা বৃষ্টির পানিগুলো মুছে দিচ্ছে। মায়া ড্যাব ড্যাব চোখে কাজিন সুমির দিকে তাকিয়ে আছে। এভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকলে হবে না। মন খারাপের কারণ জানতে চাই আমি। কি হয়েছে সেটা শুনতে চাই আমি জানতে চাই আমার বোনটার চোখে কে অশ্রু ঝরিয়েছে। কাজিনের আহ্লাদ মাখা কথা শুনে আহ্লাদি মায়া চোখের পানি ছেড়ে দেয়। এখন শুধু ঠোঁট বাঁকাতে বাকি। বল কি হয়েছে? কাঁদো কাঁদো গলায় মায়ার জবাব। ও আমার সাথে রাগ করে আমার বিয়ে না খেয়ে সকালে চলে গেছে। ও বাড়ির সবাই এর জন্য আমায় খুব বকেছে। কল দিসনি পরে? দিয়েছিলাম কিন্তু ফোন বন্ধ। পাগলি মেয়ে, এই জন্য এত কান্না করা লাগে? হতে পারে ওর ফোনে চার্জ নেই, কিংবা ফোন বন্ধ করে ভাইয়া হয়তো নামাজ পড়তে গেছে। সুমির কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ হলেও বেশিক্ষণ চুপ করে বসে থাকতে পারেনি মায়া। ওর ধারণা বোকা মায়াকে কিছু সান্ত্বনার বাণী দিয়ে সুমি শুধু চুপ করিয়েছে। প্রকৃতপক্ষে বাঁধন ওর সাথে রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। রাত্রি 11:19 তখন। এরই মধ্যে কয়েকশতবার ট্রাই করে ফেলেছে মায়া। প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে। আবারও কল দেয় মায়া। এবার আর মন খারাপ করে ফোনটা কান থেকে নামাতে হয়নি। এবার রিং বাজছে। রিং বেজে একবার আপনা আপনি কেটে যায়। কেউ কল রিসিভ করেনি। মায়া আবারও কল দেয়। এবার ওপাশ থেকে ফোনটা রিসিভ হয়। গভীর উৎকণ্ঠার সাথে মায়া। হ্যালো। কিছু বলবে? না মানে আপনি কি? এভাবে আমতা আমতা কেন করছো? কিছু বললে তাড়াতাড়ি বলো, আমি ঘুমাবো। অনেকটা বিরক্তিকর স্বরে বাঁধন কথাগুলো বলল। নরম স্বরে মায়ার প্রশ্ন। খুব ঘুম পাচ্ছে। খুব ক্লান্ত আমি। ঠিক আছে, ঘুমান তাহলে। রাখছি। আই শুনুন। কি? খেয়েছেন রাত্রে? সরি, খেয়েছেন? প্রশ্নোত্তর কোনো কথা বলেনি বাঁধন। শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে কলটা কেটে দেয়। সারা রাত্রিতে একটা বারের জন্য চোখের পাতা এক করতে পারেনি মায়া। শেষ রাত্রিতে বাঁধনের ফোনে আবারও কল দেয় মায়া। কলটা রিসিভ করে বাঁধন। কাঁপা কাঁপা গলায় সালাম দেয় মায়া। ঘুম জড়ানো কণ্ঠে বাঁধন সালামের জবাব দিয়ে বলে, কিছু বলবে? ফজর নামাজের সময় হয়েছে, উঠে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যে আজান দিবে। ওকে। আচ্ছা, রাখি তাহলে। ওকে। মায়া কলটা কেটে ফোনটা বালিশের নিচে রেখে একটা বালিশকে বুকে জড়িয়ে ধরে ঠোঁট বাঁকিয়ে কান্না করতে থাকে। তারপর কান্না করতে করতেই ঘুমিয়ে পড়ে। সকাল 8টা কি 8:30 বাজে তখন। ও বাড়ি থেকে মায়ের মাও চলে এসেছে মায়ের পরীক্ষা আছে বলে। রান্না করে মায়ের মা মায়াকে ডাক দেয়। ঘুম জড়ানো কণ্ঠে মায়ের জবাব, খুব কাশি পাচ্ছে, একটু পর উঠছি মা। এখন আর ডেকো না, কারণ কথা বললে আমার কাশি ওঠে, আর কাশি দিলে বুকে ব্যথা পাই। মায়ের মা চলে গেল। বালিশের নিচ থেকে ফোনটা বের করে ভেজা ভেজা চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে মায়া। এত বেলা হয়ে গেল, একটা কলও দেয়নি বাঁধন। অথচ আগে তো বাঁধন ভাবতেই জলে ভরে যায় চোখ। ফেসবুকে গিয়েও বেশিক্ষণ টিকতে পারেনি মায়া। চলে আসে ফেসবুক থেকে। সকাল 11টার দিকে রওনা দেয় পরীক্ষা কেন্দ্রের দিকে। বিকেলের দিকে বাসায় ফিরেও আবারও চাতকের নয় ফোনের স্ক্রিনের দিকে একটি ফোন কলের আশায় চেয়ে থাকে। বাঁধন আর কল করে না। রাত্রেও বাঁধনের একটা কলের আশায় বসে থাকতো মায়া।
কিন্তু বাঁধনটা কেমন যেন হয়ে গিয়েছিল। আগের মতো আর মায়াকে কল দিয়ে বিরক্ত করতো না। 3 বেলা খাওয়ার আগে কল SMS করে বলতো না, লক্ষ্মী খেয়ে নাও, কিংবা খেয়ে বিকেলের দিকে পুকুর পাড়ে ঘুরতে যাও, কিংবা গোসল করে একটু ঘুমিও। এখন আর ভরা জ্যোৎস্নাতে বাঁধন মায়াকে বিরক্ত করে না। ঘুম থেকে জাগিয়ে দিয়ে বলে না, লক্ষ্মী বাইরে দেখো কি সুন্দর চাঁদ, কিংবা জানালাটা খুলে দাও, চাঁদের আলোয় আলোকিত হয়ে যাবে তোমার ঘর। অনেক রাতভর ফেসবুকে থাকলে এখন আর কেউ ধমক দিয়ে বলে না, রাত হয়েছে অনেকটা, ঘুমাতে যাও। বাঁধনবিহীন মায়ার দিনগুলো এভাবেই কাটছিল। সেদিন ছিল মায়ার পরীক্ষার শেষের দিন। পরীক্ষা হলে যাওয়ার আগ মুহূর্তে মায়ের বাসা থেকে কল আসে। মায়া ওর বোন মারফত জানতে পারে বাঁধনের মা মানে ওর শাশুড়ি মা খুব অসুস্থ। 4 ঘন্টার পরীক্ষা 1 ঘন্টায় দিয়ে হল থেকে বেরিয়ে যায় মায়া। মায়া গাড়িতে উঠে গেছে। গন্তব্যস্থল শ্বশুরবাড়ি। ঘণ্টা দিনেকের মধ্যে মায়া বাঁধনের গ্রামে উপস্থিত হয়। কিন্তু সমস্যা একটাই, ওর শ্বশুরবাড়ি যে ঠিক কোনটা মায়া সেটাই বুঝতে পারছে না। বিশাল বড় গ্রামের পুরোটা ঘুরে ফিরে একটা পুকুর পাড়ে গিয়ে হাজির হয় মায়া। কল করে বাঁধনকে। প্রতিবারের মতন এবারও বাঁধনের জবাব, এই অসুস্থ শরীরে তুমি আমার গ্রামে চলে আসছো, এটা তুমি বলছো আর আমি বিশ্বাস করব? ভাবলে কিভাবে? বহু অনুনয় বিনয়ের পরও মায়া পারেনি বাঁধনকে বিশ্বাস করাতে ও মজা নয়, সত্যি এসেছে ওদের গ্রামে। কলটা কেটে দেওয়ার পর একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকায় মায়া। অনেকগুলো পিচ্চি পুকুরে ঝাঁপ দিচ্ছে আর খেলছে। মায়া ওদেরকে ডাক দিল। হাসি হাসি মুখে ভেজা শরীরে একটা পিচ্চি ছুটে আসলো মায়ের দিকে। কাকি। পিচ্চিটার পুরো কথা শোনার মতো টাইম মায়ের কাছে ছিল না। গম্ভীর কণ্ঠে মায়া প্রশ্ন করে। বাঁধন বলে, এই গ্রামে একটা ডাক্তার আছে, তুমি চিনো ওর বাড়ি? মায়ের প্রশ্নের জবাবে পিচ্চিটা হাসি দিল আর ওইভাবে হাসতে হাসতেই পুকুরের পানিতে ঝাঁপ দিল। মায়া পিছু পিছু পুকুর পাড়ের ওই স্থানটিই যায়। প্রশ্ন করে আবারও, এক পিচ্ছি, বলো না, আমি আসলে ওনার বাড়ি চিনি না। হ্যাঁ, মিছা কথা কয়, চেনে না বলে। ব্যর্থ হয়ে মায়া ফিরে যায় পেছনে ফেলে আসা বাজারটায়। ততক্ষণে প্রচণ্ড খিদে পেয়েছে ওর। মায়া আবারও ওই হোটেলে ঢোকে, যে হোটেলে থেকে মিনিট 30 আগেও খেয়ে গিয়েছিল। না, এবার আর ভাজি ভুজি খেতে বসেনি মায়া, এবার ভাতের অর্ডার দিয়েছে। ভাতের প্লেট সামনে এনে রাখতেই মায়ার নাক ছিটকায়, উঠে দাঁড়ায়। তারপর অত্যন্ত নরম স্বরে বলে, আঙ্কেল, ভর্তা নেই কেন? আসলে জার্নি করে এসেছি তো, কেমন যেন বমি বমি লাগছে। ঝাল জাতীয় কোনো কিছু, মানে ভর্তা হলে ভালো হতো। মা, আমার হোটেলে তো কোনো ভর্তা নেই। ভর্তার হোটেল তো ওই যে সামনে একটা। মায়া সামনের হোটেলের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তারপর নিচু গলায় বলে, আসলে আঙ্কেল, ওই হোটেলে অনেকগুলো ছেলের শব্দ শুনেছিলাম, তাই যাইনি। এখন এই ভাত তো ফেলে দিতে হবে। মায়া মনে মনে ভাবে, আমার কারণে লোকটা লস হবে। না না, খেয়েই নেই, একদিনই তো, খেলে কিচ্ছু হবে না। 7-5 ভেবে মায়া ওর হাতটা ধুয়ে প্লেটটা নিয়ে যখন বসতে যাবে, তখনই বয়স্ক লোকটা একটা বাটিতে করে কয়েক রকমের ভর্তা নিয়ে হাজির। মায়া একবার ভর্তা তো আরেকবার ওই বয়স্ক লোক মানে হোটেল মালিকের দিকে তাকাচ্ছে। লোকটা মৃদু হাসি দিয়ে বলে, দাও মা, তোমাকে আর এক প্লেট ভাত এনে দিই। মায়া কিছু না বলে প্লেটটা লোকটার দিকে এগিয়ে দেয়। লোকটা ওই প্লেটটা রেখে আরেকটা প্লেটে ভাত নিয়ে হাজির হয়। মায়া লোকটার দিকে তাকিয়ে একটা কৃতজ্ঞতার হাসি দিয়ে ভর্তা দিয়ে পরম তৃপ্তিতে ভাত খেতে শুরু করে। এদিকে বাঁধন হোটেলে বন্ধুদের সাথে বসেছিল খেতে। খেতে বসে মোবাইলে গুতোগুতি করা ওর চিরচরিত অভ্যাস। ডাটা চালু করতে মেসেঞ্জারে টুংটাং শব্দে কতগুলো মেসেজ আসে। মেসেজ চেক করতে গিয়ে বাঁধনের চক্ষু চরকাস। মায়ের এক ফ্রেন্ড মেসেজ দিয়ে বলল, মা এই মুহূর্তে ওদের বাজারে কোনো এক হোটেলেই আছে। কিসের খাওয়া কিসের কি। বাঁধন সহ ওর বন্ধুরা পুরো বাজার জুড়ে ঘুরতে থাকে আর হোটেলে হোটেলে মায়াকে খুঁজতে থাকে। সবশেষে বাঁধন আসে ওর আপন ছোট চাচার দোকানে। আয় বস, খেয়ে যা। কাকা, শফিক ভাই বলল তুমি নাকি আমার ভর্তার বাটি নিয়ে আসছো, ব্যাপার কি? আস্তে কথা বল। একটা মাইয়া মাংস খায় না, ওর জন্য আনছি। তোকে পাইনি তাই শফিক বলল নিয়ে আইতে। আয় হোটেলের ভিতরে আয়। আচ্ছা কাকা, সাথে কলেজ ড্রেস পরিহিত কোনো মেয়ে কি তোমার এখানে এসেছিল? সাদা শুকনো করে একটা মেয়ে, হ্যাঁ আনছিল তো। কাকা, ও কোন দিকে গেছে জানো? ওই মেয়ের জন্যই তো ভর্তা আনলাম, ভেতরে খাচ্ছে। কোনো কথা না বলে রীতিমতো একটা লাফ দিয়ে বাঁধন ভেতরে ঢোকে। অনেকদিন পর তৃপ্তি সহকারে প্লেটের সব কয়টা ভাত খেয়ে ফেলেছে মা। হাত ধুয়ে একটা তৃপ্তির ঢেকুর তুলে টেবিলে রাখা পার্সটা থেকে টাকা বের করতে যাচ্ছিল মায়া। তখনই সামনে থেকে কেউ একজন বলে ওঠে, আরেক প্লেট দেই? না, আপনি? মায়া বাঁধনের চোখাচোখির মাঝে সেখানে হাজির হয় হোটেল মালিক শাহিদ মাহমুদ। খাওয়া হয়েছে? মায়ের দিকে তাকিয়ে স্মিত হাস্যে প্রশ্ন করেন হোটেল মালিক। ওনার দিকে তাকিয়ে ছোট্ট হাসি দিয়ে পার্স থেকে টাকা বের করে মেলে ধরে মায়া।
বাঁধন মায়ের হাতটা ওর হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলে ওঠে, কাকা, তোমার ভাতিজার বউ। হোটেল মালিক ওরফে বাঁধনের কাকা অবাক দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকায়। এরই মাঝে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে ফেলেছেন উনি। মায়া অবাক বিস্ময়ে হোটেল মালিকের দিকে তাকিয়ে আছেন। অনেকগুলো প্রশ্ন ওকে তাড়িয়ে বেড়াচ্ছে, উত্তর না জানা পর্যন্ত নিস্তা নেই। বাঁধনের দিকে জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তাকাতেই একটা মৃদু হাসি দিয়ে বলে ওঠে বাঁধন, মায়া, ইনি সেই কাকা যার কথা তোমাকে বলতাম। মায়ের মুখে হাসির রেখা ফুটে ওঠে। স্মিত হাস্যে প্রশ্ন করে, মানে উনি শাহিদ মাহমুদ কাকা, রশিদ কাকা? হায় রে। রসিক কথাটা এখানে না বললেই নয়। বাঁধন লজ্জায় মাথা নিচু করে ফেলে। মায়া মিষ্টি এসে সালাম এবং কুশল বিনিময় করে চাচা শ্বশুরের সাথে। মায়ের খাওয়ার বিল আর দেওয়া হয়নি, উল্টে ওর হাতে চকচকে 1000 টাকার নোট ধরিয়ে দেয় শাহিদ মাহমুদ মানে বাঁধনের কাকা। বাঁধন মায়াকে নিয়ে চলে যাচ্ছিল, পেছন থেকে ডাক দেয় কাকা। শোন, বউরে লইয়া আইয়া পড়িস রাইতে, তোর কাকি খুশি হইব, আর দুজোড়া টুনাটুনিতে আড্ডাও বেশ জমবে। বাঁধন মৃদু হেসে মায়ার দিকে তাকায়। মায়া লজ্জায় মাথা নিচু করে হাঁটা শুরু করে বাঁধন। দুজন পাশাপাশি হাঁটছে, কিন্তু দুজনেই বেশ চুপচাপ, কারো মুখেই কোনো কথা নেই। হাঁটার সময় দুটো হাতের পৃষ্ঠ একসাথে লেগে মৃদু কাঁপুনি সৃষ্টি হচ্ছে। কিছুদূর এগোতেই বাঁধন রিক্সা ডাকে। যদিও মায়ের ইচ্ছে হচ্ছিল বাঁধনের পাশাপাশি একটু হাঁটতে, তবুও রিক্সায় উঠে গেল, কারণ সব ইচ্ছেকে সবসময় প্রশ্রয় দিতে নেই। আর তাছাড়া বাঁধনের হাঁটতে অ্যালার্জি আছে, সেটা মায়া রিলেশন চলাকালীন সময়ে বাঁধনের মুখ থেকে একাধিকবার শুনেছে। তাই মায়া নিঃশব্দে রিকশায় উঠে বসে। রিকশায় উঠে মায়ার নিজেকে সিনেমার হিরোইনদের মতোই মনে হচ্ছে, কিন্তু বাঁধন, ওর মনে হয় মোটেও নিজেকে ওই হিরোইনের হিরো মনে হচ্ছে না। মনে হলে এত করে ঠিক ইতস্তত করে হলেও পাশে বসে থাকা হিরোইনের হাতটা আলতো করে চেপে ধরত। নিশ্চুপ মায়া কিছুক্ষণ করুণ চোখে বাঁধনের দিকে তাকিয়ে থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। উদাসীন দৃষ্টিতে মায়া অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। বাঁধন হাসি আটকে ওর অভিমানের দিকে তাকায়। সত্যি বলতে ওরও ইচ্ছে হচ্ছে মায়ের হাত দুটো আলতো করে ছুঁয়ে দিতে, কিংবা মাথার ওই অবাধ্য চুলগুলো যা ওড়নার নিচ থেকে বেরিয়ে ওর চোখে মুখে এসে ছিটকে পড়েছে সেগুলো পরম যত্নে কানের পাশে গুঁজে দিতে, কিংবা এতটা কাল ধরে করে আসা কল্পনার মতোই রিকশার হুট ফেলে আচমকা ওর মায়াকে জড়িয়ে ধরতে, কিংবা হঠাৎ করে কানের কাছে গিয়ে ফিসফিসে লক্ষ্মী ভালোবাসি তো বলতে। এই রকম হাজারো কিছু ইচ্ছে হচ্ছে বাঁধনের, কিন্তু এই মুহূর্তে সেই ইচ্ছেগুলোর কোনো প্রাধান্য দিচ্ছে না। কেননা বাঁধন চাচ্ছে আজ অন্য কিছু হোক, অভিমানী ওর সব অভিমান ঝেড়ে ফেলে ওর কাছে ছুটে আসুক। রিলেশন চলাকালীন সময়ে বাঁধন যে কথাটি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, আজও বাঁধন ওর মায়ের মুখ থেকে সেই কথাটি শুনতে চায়। বাঁধন ওর অভিমানীর মুখ থেকে শুনতে চায়, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। মায়ের বলা কথার মধ্যে এই একটি কথা বাঁধনের অদ্ভুত রকম ভালো লাগে। মায়া হয়তো বলে ভালোবাসি না, কিন্তু বাঁধন মায়ের এই ভালোবাসি না কথার মধ্যেই অন্যরকম কিছু খুঁজে পায়। আর সেই অন্যরকম কিছু স্বাদ আস্বাদনের জন্যই বাঁধনের বারবার একই কথা, ভালোবাসি তো লক্ষ্মী। আর নিত্যকার নিয়মে মায়া সেই প্রশ্নের জবাব হিসেবে বলা, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। বাজান, আইয়া পড়ছি। রিকশালার কথায় হুঁশ ফেরে বাঁধনের। তাকিয়ে দেখে রিকশা থেকে নেমে মায়া হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেছে। চটজলদি রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে মায়ের দিকে ছুটতে থাকে বাঁধন। কি হলো? আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? বাঁধনের প্রশ্নে চুপচাপ দাঁড়ায় মায়া। বাঁধন আবারও বলা শুরু করে, আর এদিকে কোথায় যাচ্ছ? এদিকে কি তোমার নতুন শ্বশুরবাড়ি নাকি? মায়া উদাস দৃষ্টি মেলে বাঁধনের দিকে একবার তাকায়, তারপর চুপচাপ হাঁটতে থাকে বাঁধনের পিছু পিছু। শ্বশুরবাড়ির ত্রিসীমানায় পা রাখতেই বাঁধন একটা পিচ্চিকে ডাক দেয়। ওই হাসান, এদিকে আয়। পিচ্চিটা বাঁধনের ডাক শুনে ছুটে আসে। কাকা, কিছু বলবা? তাড়াতাড়ি বলো, আমার নৌকা ডুবে যাচ্ছে। পিচ্চিটার দিকে তাকিয়ে থ হয়ে যায় মায়া। এই সেই পিচ্চিটা যার সাথে পুকুর পাড়ে দেখা হয়েছিল। এ তাহলে বাঁধনের কাজিনের ছেলে হাসান মাহমুদ। মা এতক্ষণে পিচ্চিটার তখনকার হাসির রহস্য বুঝতে পারে। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ওর। ও তোর কাকিমা, সালাম দে। বাঁধনের কথায় পিচ্চি হাসান মাহমুদ একবারের জন্য মায়ের দিকে ফিরে তাকায়, তারপর কিছু না বলেই হাসতে হাসতে দৌড়ে সেই স্থান ত্যাগ করে। কত বচ্চাত হয়েছে, লজ্জায় নিজের বউয়ের সামনে নাক কান কাটা গেল। এই মুখ আমি কই লুকাবো? বাঁধন কথাগুলো মনে মনে ভাবছিল। মায়া তখনই জোরে হাসা শুরু করলো। বাঁধন মুখ কালো করে বলল, হাসির কি হলো এখানে? এভাবে হাসতে গেল? মায়া হাসিটা কোনো রকম থামিয়ে বলল, এমনি। এমনি এমনি কেউ পেতনি মার্কা হাসি দেয়? বাঁধনের শেষের কথাটায় কষ্ট পেল মায়া। হাসি থামিয়ে পূর্বকার মতোই মুখটা মলিন করে ফেলল। মনে মনে আগে যখন হাসতাম তখন মনে হতো হাসিতে মুক্ত ঝরে,
আর এখন যখন হাসছি তখন মনে হচ্ছে পেতনি আসে। অভিমানে গাল ফুলিয়ে বাঁধনের পিছু পিছু বাসায় ঢুকলো অভিমানী মায়া। একমাত্র পুত্রবধূকে সামনে পেয়েই যেন অর্ধেক সুস্থ হয়ে গেছে বাঁধনের মা। কারো কোনো সাহায্য ছাড়াই হাসতে হাসতে বিছানায় উঠে বসেন উনি। মায়ের পিঠে হাত বুলাতে বুলাতে বাসার সবার খবর নিচ্ছেন। এদিকে মায়ের আসার খবর শুনে বাড়ির পিচ্ছিরা মুহূর্তে এসে জড়ো হয়ে গেল। সবার মুখেই হাসি। মায়াকে খুঁজে পেয়ে ওরা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। খুশি হওয়ারও একটা কারণ আছে, কারণ এই বাড়িতে মায়ের একমাত্র বধূ বললে ভুল হবে, মায়ের একমাত্র মেয়ে যে আসলে পুরো বাড়ি খুশির আমেজে মেতে ওঠে। ছোট ছোট বাচ্চাদের সাথে মায়ের হাসি, মায়ের কথা পুরনো দেওয়ালের চারপাশে প্রতিধ্বনিত হয়ে যখন ফিরে আসে, তখন আশেপাশের মানুষজন বুঝতে পারে এই বাড়িতে মা এসেছে। যার মায়ার বাঁধনে দেয়ালগুলো কেমন আষ্টপৃষ্টে জড়িয়ে আছে। তাই তো মায়ের হাসিতে কথাবার্তায় এক মোহনীয় সুরের ঝংকার সৃষ্টি করে এই বাড়ির চারপাশের দেওয়াল। মা এসেছে, এই বাড়ির প্রাণ ফিরে এসেছে, সেটাই দেওয়ালগুলো জানান দেয়। শাশুড়ির সাথে কথা বলা শেষে শ্বশুরের রুমে যায় মায়া। মায়ের পিছু পিছু বিচ্ছিরাও গেল বাঁধনের বাবার রুমে। সালাম দিয়ে কুশলাদি বিনিময় করার এক পর্যায়ে মায়া দেখতে পায় পিচ্ছিরা যে যার মতন বাইরে চলে যাচ্ছে মন খারাপ করে। মা শ্বশুরের রুম থেকে বেরিয়ে নিচতলা দাদি শাশুড়ির রুমে যায়। এদিকে ফ্রেশ হয়ে দোতলায় বারান্দায় দাঁড়িয়েছিল বাঁধন, আর তার ঠিক নিচেই বাচ্চারা বলাবলি করছে। মায়াপু বোধ হয় আমাদের সাথে আর খেলবে না। খেলবে কিভাবে? দেখিসনি ওর কাশি? ধুর, ভাল লাগে না। ওই শুন, আমার কাকিমারও এমন কাশি হয়েছিল। কাকিমা তখন তুলসী পাতার রস খেয়েছে আর ভালো হয়ে গেছে। আমরা যদি মায়াপুরে তুলসী পাতা এনে দেই? আনন্দে একসাথে হুল্লোড় দিয়ে সবাই চলে গেল তুলসী পাতার সন্ধানে। ওপরে বাঁধন ওদের কথা শুনে আনমনেই হেসে ওঠে। সবার সাথে পরিচয় পর্ব শেষে মায়া যায় ওর ননদ ফারহানার রুমে। খাটে হেলান দিয়ে আচ্ছ অবস্থায় তন্ময় হয়ে কানে হেডফোন গুঁজে কি যেন শুনছে। হতে পারে ওর হিরোইনের কথা রেকর্ড শুনছে। এটা ছাড়া এই অবেলায় শুয়ে আর কী বা করবে। চুপচাপ মায়া ননদের পাশে গিয়ে বসে। বাপ্পা, খুব খুশি মনে হচ্ছে। ইঞ্জিনিয়ার সাহেব আজকে কি এমন করলো? চটজলদি বিছানা থেকে উঠে বসে বুকে থুতু দেয় ফারহানা। একটা বড়সড় নিঃশ্বাস ফেলে বলে ওঠে মুচকি হেসে মায়ার প্রশ্নে। আবহাওয়ার চেঞ্জের পূর্বাভাস পাচ্ছি, ব্যাপার কি? ফারহানা মাথা চুলকিয়ে বলে, কি যে বলো রে আপু, ভাবি? আপু ভাবি? সেটা আবার কেমন? আর বলো না, আমি তোমাকে আপু কেন ডাকি এই নিয়ে বুড়িদের কথা শেষ নেই। বুঝতে পারছি না আমি আমার ভাবিকে আপু ডাকি, ওদের কেন এত চলে? এভাবে বলতে নেব, ওরা মুরব্বী তো, বলতেই পারে। তাই বলে ওনাদের কথায় কষ্ট পেলে চলবে? মায়ের কথায় মাথা ঠান্ডা হয় ওর ননদের। তারপর আড্ডায় মেতে ওঠে। সন্ধ্যার পর মাগরিবের নামাজ শেষে বাসায় আসে বাঁধন। ওর আকুল নয়ন দুটি যেন এদিক ওদিক তাকিয়ে মায়াকেই খুঁজছিল, কিন্তু কোথাও পায়নি বাঁধন মায়াকে। রাত্রি তখন 8টা বাজে। বাঁধন মাকে দেখার বাহানায় মায়াকে খুঁজতে যায়। প্রশ্ন করার আগেই বাঁধনের মা বলে ওঠে, সেই সন্ধ্যা থেকে বলছি অসুস্থ শরীরে রান্না করতে হবে না, দাদির পাশে গিয়ে বস। আমার কথা শুনলো না, গিয়ে দেখে আয় না রান্না কত দূর এগোলো। মায়ের কথা শুনে বাঁধন হতবাক। এই অসুস্থ শরীরে মায়া রান্না করতে গেছে? একদিন ওনারা রান্না করতে পারলো না? বাঁধনের প্রশ্নে ওর মায়ের জবাব, যৌথ ফ্যামিলি তো, তাই হয়তো ভাবছে রান্না না করলে যদি কেউ কোনো কথা শোনায় আমাকে, তাই হয়তো গেছে। বাঁধন মায়ের কথার পাল্টা জবাবে দাঁতে দাঁত চেপে বলে, যৌথ ফ্যামিলি দেখেই তো ওর ঝাড় আরও বেশি বড় কথা। আর ওরা যেমন শহর থেকে তোমার অসুস্থতার খবর শুনে এসছে, তেমনি মায়াও দূর শহর থেকে তোমাকে দেখতে এসছে। তো ওরা যদি এক একজন এক এক দিকে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে, তাহলে মায়া কেন পারবে না? বাঁধনের মা আর কোনো কথা বাড়ায়নি। বাঁধনের আগে হনহনিয়ে কিচেনের দিকে পা বাড়ায়। দূর থেকে বাঁধন মায়াকে দেখতে পায়। ওড়না কোমরে গুজে দিয়ে পাকা গৃহিণী বধূদের মতন কোমরে হাত দিয়ে মাছ ভাজি উল্টাচ্ছে, আর একটু একটু পরপর কপালে ঘাম উঠছে। বাঁধনের কল্পনার সংসারে ওর বউ যেভাবে রান্না করত, আজ মায়াকে সেভাবেই রান্না করতে দেখে মুখে এক চিলটে হাসি ফুটে ওঠে বাঁধনের। কেমন যেন ঘোরের মধ্যেই বাঁধন মায়ের অনেকটাই কাছে চলে যায়। কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। ঠান্ডায় জমে গেছে মায়ের গলা। ভাঙা গলায় মায়া বলতে থাকে, ছাড়ুন, এখানে আমি একা আসিনি, ফারহানাও এসেছে রান্না করতে। ঘোরের মধ্যেই বাঁধন বলে ওঠে, থাকুক ফারহানা। ততক্ষণে হাতে একটা বাটি নিয়ে ফারহানা এসে হাজির। ই করে লজ্জায় অন্যদিকে চোখ ফিরিয়ে নেয় ফারহানা। এর চেয়ে অধিক লজ্জায় মায়াকে ছেড়ে মাথা চুলকাতে চুলকাতে কিচেনে ত্যাগ করে বাঁধন।
রাত্রি 9টার দিকে মায়ার রান্নাবান্না শেষ হলো। ননদকে ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করতে বলে কিছু খাবার নিয়ে মায়া চলে যায় ওর দাদি শাশুড়ির রুমে। বাঁধনের দাদিমা তখন শুয়ে শুয়ে তসবিহ জপছিল। মায়াকে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে তসবিহ হাত থেকে বিছানার একপাশে রাখলেন। ক্যা বউ নাকি? ওইখানে কেন? ভিতরে আসো। মায়া মিষ্টি হাসি দিয়ে ভেতরে গেল। হাতের ওই খাবারের প্লেটটা বিছানার পাশে টেবিলটায় রেখে দাদি শাশুড়ির অনেকটা কাছে চলে যায় মায়া। তারপর মুখের কাছে গিয়ে কিছুটা জোর গলায় বলে ওঠে, দাদিমা, খাওয়ার আগে ওষুধ আছে? বাঁধনের দাদিমা কান খাড়া করে বলে, কি কস? বুঝি না তো। মায়া কাশি থামিয়ে আবারও জোর গলায় বলে ওঠে, বলছি রাতে খাবার আগে কোনো ওষুধ আছে? দাদিমা আবারও কান খাড়া করে বলে, কি? মায়া কিছুক্ষণ কাশি দিয়ে তারপর আবারও বলে ওঠে, ওষুধ? ওষুধ খাবেন এখন? হসপিটাল থেকে যে ওষুধ দিয়ে দিয়েছে, এবার সেগুলো কখন খাবেন? বাঁধনের দাদিমা এবার বলে ওঠে, আসছি তো 1 সপ্তাহ হয়ে গেল। মা খুকুক করে কিছুক্ষণ কাশি দিয়ে তারপর বলে, ও দাদিমা, আমি হসপিটাল থেকে কখন আসছেন এটা জিজ্ঞাসা করিনি, বলেছি রাত্রে খাবার আগে ওষুধ খেতে হয় কি না। উত্তরে বাঁধনে দাদিমা জবাব, না, রাত্রে খাইনি। মা এবার কিছু বলতে গিয়েও থেমে যায়। ইতিমধ্যে দাদিমা তসবিহ হাতে তসবিহ জপা শুরু করে। নিশ্চুপ মায়া ননদ ফারহানাকে ডেকে আনার জন্য পিছনে ঘুরে তাকাতে দেখে দরজার সামনে মুচকি এসে বাঁধন দাঁড়িয়ে। মায়া কিছু বলার আগেই রুমে আসে বাঁধন। বালিশের নিচ থেকে কি যেন বের করে দাদির কানে গুঁজে দেয় সে। তারপর ধীর গলায় বলে, দাদিমা, রাতের ওষুধ কি খেয়েছো? সহজ গলায় দাদিমা জবাব, খাওয়ার আগেরটা খাইছি, তোর বাবা এসে খাইয়ে দিয়ে গেছে। বাঁধন মায়ের দিকে তাকালো। মায়া ড্যাব ড্যাব করে বাঁধনের দিকে তাকিয়ে, দাদিমার সাথে কথা বলার ক্ষমতা সবাই রাখে না, আর কথা বলার জন্য কৌশল জানাছে। এমন চিল্লানো শুরু করেছিল, কিছুক্ষণের ভিতর তো পুরো বাড়ির লোক জড়ো হয়ে যেত। ভাগ্যিস আমি এসে গেছি। কথাটা বলে ফিক করে হেসে দেয় বাঁধন। দাদিমা, তোমার খাবার খেয়ে কিছুক্ষণ দেরি করে বাকি ওষুধগুলো খেয়ে নিও। কথাটা বলেই বাঁধন চলে গেল। মায়া ধীর পায়ে দাদিমার পাশে গিয়ে বসলো। তারপর ওনাকে খাইয়ে দিয়ে নিচে চলে গেল। রাত্রি 10টা কি 10:30 বাজে। চুপচাপ বাঁধন ওপরের দিকে তাকিয়ে শুয়ে আছে। লাইটটা অফ করে ফুল স্পিডে ফ্যানটা ছেড়ে বিছানায় হাতড়াতে হাতড়াতে বাঁধনের বিপরীত পাশে যায় মায়া। দুজনেই চুপচাপ, কারো মুখেই কোনো কথা নেই। কিছুক্ষণ চুপচাপ থাকার পর কম্বল গায়ে শুয়ে পড়ে মায়া। মিনিট খানেক পর বাঁধন ফোনের আলোয় দেখে এরই মধ্যে নাক মুখ ঢেকে শুয়ে পড়েছে অভিমানী। এই গরমে কম্বল কিছু একটা বলতে গিয়েও থেমে যায় বাঁধন। ড্রিম লাইটের আলো জ্বলে দিয়ে মায়ের পাশ ফিরে হাতে ভর দিয়ে শুয়ে আছে বাঁধন। ঘন্টা অনেক পর কি মনে করে যেন কম্বলটা খানিকটা ফাঁক করে চোখ দুটো বের করে মায়া। বাঁধন তখনও ওইভাবেই হাতে ভর দিয়ে শুয়ে। ঘাবড়ে যায় মায়া। সেই সাথে কিছুটা লজ্জা পেয়ে তাড়াতাড়ি মুখটা ভেতরে নিয়ে যায়। বাঁধন পূর্বের ন্যায় তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নিশ্চুপ মায়া কম্বলের ভেতর আরও কিছুক্ষণ শুয়ে থেকে আবারও কম্বলের ভেতর থেকে চোখ দুটো বের করে উকে দেয়। পূর্বেকার মতোই বাঁধন তখনও হাতে ভর দিয়ে শুয়েছিল। ড্রিম লাইটের মৃদু আলোয় মায়া স্পর্শ দেখতে পায় ওর বাঁধনের চোখের কোণে জমে থাকা জলগুলো কেমন চিকচিক করছে। এতদিন ধরে করে আসা অন্যায় অবিচারের জন্য মায়া আজ সত্যি অনুতপ্ত। মায়ের ভেতরটা কেমন অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছে। মায়া স্থির করেছে বাঁধনের সাথে এতদিন ধরে করা প্রতিটি অন্যায় অবিচারের জন্য আজ ক্ষমা চেয়ে নেবে। যে করেই হোক বাঁধনের থেকে ওর ক্ষমা পেতেই হবে, না হলে যে ওর ইহকালেও ব্যর্থ হয়ে যাবে। কেননা যেভাবে আর যে করেই হোক মায়া জানে ও বাঁধনের বিবাহিতা স্ত্রী। মায়া বাঁধনের দিকে তাকায়। বাঁধন কেবলই তখন বালিশে মাথা রেখে শুয়েছে। ধীর গলায় মায়া বলে ওঠে, সরি। ঘাটটা ঘুরিয়ে চোখ মেলে তাকায় বাঁধন। কিসের সরি? আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল? আমি এতদিন আপনার সাথে যা করেছি সব ভুল। সত্যি আজ বুঝতে পারছি আপনি ঠিক, আমিই ভুল। এতদিন ধরে কি করছো তুমি? আর কোনটা ভুল আর আমি বা সঠিক, এটা কিসের ভিত্তিতে বলছো? এত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ আমি করতে পারবো না। আমি শুধু জানি আমি আপনার বিয়ে করা হ্যাঁ, বলো তুমি আমার কি? জানি না। তাহলে কিসের ক্ষমা, কিসের কি? বলছি। জি বলো। আমি মানি বলতে চাচ্ছি আমাদের বিয়ে হয়েছে। তো এখানে আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আর তোমার অন্যায় বা কোথায়? বুঝতে কেন পারছেন না? আমি আপনার কি সব করছো? স্পষ্ট করে বলতে পারলে বলো, না হলে আমি ঘুমাচ্ছি। ওকে ফাইন, আমি ঘুমালাম। আমি আপনার
বলো ব বলো। মজা করেন, হাসার কথা বলছিলাম আমি আপনাকে। কি জ্বালা, হাসলাম কোথায় আমি? তুমি না বললে আমি ক্ষমা করবো কিসের ভিত্তিতে? কোন সে অপরাধে? লাগবে না আপনার ক্ষমা। কথাটা বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নাক মুখ কম্বলে ঢেকে শুয়ে পড়ে মায়া। রীতিমতো রাগে ফুঁসছে সে। আজ আমার দুর্বলতা কাজে লাগিয়ে আমি নিয়ে হাসা আসি। লাগবে না আমার ক্ষমা। প্রচণ্ড অভিমানে কান্নায় নাক মুখ ফুলে লাল হয়ে গেছে মায়ার। মায়ার খুব ঘুম পাচ্ছে, চোখটা কেমন না চাইতে লেগে আসছে। ঘুমে ঢুলো ঢুলো মায়া টের পায় ওর শরীর থেকে একটু একটু করে কম্বলটা সরে যাচ্ছে। প্রথমে পা, তারপর শরীর কম্বলহীন হয়ে যাচ্ছে। পুরো ব্যাপারকে মায়া ঘুমের ঘোর ভেবে উড়িয়ে দিয়েছে। হতে পারে ঘুমের ঘোরে এমন ভাবনা হচ্ছে, এটা ভেবেই চুপ করে রইল মায়া। কিন্তু সত্যি কি ঘুমের ঘোর থেকে এমন হচ্ছে? মনে তো হয় না, না হলে কম্বলের সাথে ফ্যানের স্পিডটা কমে যাবে কেন? আসলে কি হচ্ছেটা কি? এটা ভেবেই চোখ খুলে তাকায় মায়া। চোখ খুলে তো হতবাক মায়া। আপনি কি করছেন? কম্বলটা টেবিলের উপর রাখছেন কেন? এমনি আমার ঘুমোতে ঝামেলা হচ্ছে তাই। দেখুন, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার ক্ষমা পেতে হলে এই বাড়াবাড়িটাকে মেনে নিতে হবে। মানে খুব সহজ, এই কম্বল ওখানেই থাকবে। কিন্তু আমি যে ঘুমাতে পারি না কম্বল ছাড়া। সেজন্য তো ফ্যানের স্পিডটা কমিয়ে দিয়েছে। তারপরও আমার পাতলা কাঁথা হলেও লাগে। আছে তো। কোথায়? এই যে। এটা তো আপনার গায়ে দেওয়া, আমার গায়ে দেওয়ার কথা এখন কোথায় পাবো? এত কথা না বলে আসো না নিচে। কি? আমার না, কথা। এটাও কি ক্ষমার পূর্ব শর্ত? বলতে গেলে বলতে পারো সেটাই। আচ্ছা। কি হলো? আচ্ছা বলে থেমে গেলে কেন? আপনি লুঙ্গি পরেছেন? হ্যাঁ পরেছে। কেন বলো তো? না, আমায় নতুন করে মাপ করেন, আমি পারবো না কাঁথার নিচে যেতে। হায় আল্লাহ, এখানে আমার লুঙ্গির কি দোষ? মায়া বাঁধনের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। কি হলো এইভাবে তাকিয়ে আছো কেন? যান, আপনি লুঙ্গি চেঞ্জ করে আসুন। লুঙ্গি চেঞ্জ করে তোমার ওনা পরবো? বাঁধনের কথায় মায়া রাগান্বিত ভঙ্গিতে ওর দিকেই তাকালো। দেখো, রাগ করার কোনো কথা বলিনি। এত রাত্রে আমি পরবোটা কি? লুঙ্গি যে রুমে, সে রুমে তো ভাইয়া কাছে শুয়ে আছে। আপনি বসুন, আমি আসছি। এই শোনো, যেও না, ওরা কিন্তু ভেবে নেবে। মায়া লাইটটা জ্বালিয়ে ফোনের টর্চ জেলে রুম থেকে বের হয়ে চলে গেল। বাঁধন মাথায় হাত দিয়ে বসে কিছুক্ষণ পর দরজায় হেলান দিয়ে গিয়ে দাঁড়ায়। এদিকে মায়া এত রাত্রে ভাবিকে ডাক দিব কি না এটা ভাবতে ভাবতে একটা সময় ডাক দিয়েই ফেল। মায়ের ডাকে ভেতর থেকে দরজা খুলে বাঁধনের কাজিন রাকিবের বউ। দরজার সামনে দাঁড়িয়ে চোখ কসলাতে কসলাতে বাঁধনের ভাবি জিজ্ঞেস করে, কি হয়েছে মায়া? ভাবি, প্যান্ট লাগবে। বাঁধনের ভাবি যেন আকাশ থেকে পড়ল। ঘুম ঘুম ভাবটা আর ওনার চোখে নেই। মায়া যা বলল তা শুনে চোখ দুটো বড় বড় করে ফেলল। তারপর প্রশ্ন করলো, কিসের প্যান্ট? কার প্যান্ট? মায়া মাথা নিচু করে বলে, আসলে ভাবি, বাঁধন ভাইয়া আছে না, ওনার একটা প্যান্ট দরকার। মায়া মাঝে মাঝে এমন সব কথাবার্তা বলে যে জীবনে যে কখনো হাসেনি সেও হেসে ফেলে। আর পলি ভাবি তো হলো হাসির ডিব্বা। এমনিতেই আজকে মায়া যা বলেছে তাতে ওনার হাসি থামবে বলে মনে হয় না। মায়ের কথাটা শোনার পর থেকে পলি ভাবি হাসছে তো হাসছে। ওনার হাসির আওয়াজে ওনার হাজবেন্ড রাকিব উঠে আসেন। স্ত্রীকে পেছন থেকে থামিয়ে দেন মুখে হাত চেপে। রাগান্বিত ভঙ্গিতে স্ত্রীর দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কি শুরু করছোটা কি এই রাত বিরেতে? মিসেস পলি কোনোরকম মুখ চেপে হাজবেন্ডের হাতটা সরিয়ে বলেন, আর হাসবো না, রুমে যাও, মায়ের সাথে একটু কথা বলেই চলে আসছি। রাকিব রুমে চলে গেলেই পলি ভাবি আবারও হাসা শুরু করে। তবে এবার আর উচ্চ স্বরে নয়, এবার মুস্কি মুস্কি। এদিকে বোকা মায়া জায়ের দুষ্টু হাসির কারণ বুঝতে না পেরে অবাক বিস্ময়ে প্রশ্ন করে বসে, কি হলো ভাবি, হাসছো কেন? পলি ভাবি মুখে দুষ্টু হাসির রেখা টেনে বলেন, এখনো তো অনেক রাত বাকি মায়া, এখনই গোসল করে নিলে বাকি রাত কেমনে কি? রাত, গোসল, কী সব বলছেন ভাবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। পলি ভাবি মায়ার গাল টেনে দিয়ে বলে, ওরে ন্যাকা, যেন ভাজা মাছটা উল্টিয়ে খেতেও জানে না। দাঁড়াও, প্যান্ট এনে দিচ্ছি। কথাটা বলে বাতনের ভাবি রুমে চলে যায়। বোকা মেয়ে টনক নড়ে যখন তাকে পলি ভাবি হাতে প্যান্টের সাথে সাথে ওর জামা কাপড়ও নিয়ে আসছে। পলি ভাবির হাত থেকে প্যান্ট কিংবা 3 পিস কোনোটা না নিয়ে সে স্থান কোনোরকম দৌড়ে ত্যাগ করে মায়া। দরজার সামনে বাতনের দাঁত বের করা হাসি দেখে রাগে জ্বলতে থাকে মায়া, কিন্তু কিচ্ছু বলেনি। চুপচাপ মায়া বিছানায় গিয়ে ধপাস করে বসে চোখ বন্ধ করে ফেলে। দরজা আটকে সোফায় বসে হু হু করে হাসতে থাকে বাঁধন। মায়ের রাগে লজ্জায় শেষ।
বাঁধনের প্রতি প্রচণ্ড রাগে অভিমানে মায়া লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে মুখ ঢেকে। সোফা থেকে উঠে দাঁড়ায় বাঁধন। হাসতে হাসতে লাইটটা জ্বালিয়ে দিয়ে মায়ের মাথার পাশে গিয়ে বসে। মায়ের মুখের ওপর থেকে ওড়নাটা সরিয়ে দিয়ে দুষ্টু হাসির সাথে ঠাট্টায় মেতে ওঠে বাঁধন। প্রচণ্ড রাগে বিছানা থেকে উঠে বাঁধনের বুকে পেটে এলোপাথারি কিলঘুষি মারতে থাকে মায়া। বাঁধন তখনও হাসতেই আছে। ক্লান্ত মায়া কিলঘুষি থামিয়ে নিচের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। বাঁধন হাসি থামিয়ে অভিমানীকে বুকে টেনে নেয়। মিনিট 5 হয়ে গেল। মায়া তখনও বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মায়ের কান্না জলে বাঁধনের বুকের একপাশের শার্ট ভিজে গেছে। বাঁধনের অভিমানীকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। অন্যদিনের মতো আজ আর মায়া বাঁধনের পরশে বিরক্ত কিংবা হাত পা ছুলোছুলি করেনি। বাঁধনের জড়িয়ে ধরার সাথে সাথে সেও বাঁধনকে নিবিড় করে জড়িয়ে ধরে। মিনিট 10 কেটে যাওয়ার পরে অভিমানিনীর চোখের জল মুছে দেওয়ার জন্য বাঁধন ওকে কাঁধ থেকে সরায়। কিন্তু এ কি, মায়া ঘুমিয়ে গেছে। খুব বেশি কান্না করলে কিংবা কষ্ট পেলে মায়া যে সে অবস্থায় ঘুমিয়ে যায়, সেটা বাঁধন রিলেশন চলাকালীন সময়ে মায়ার বান্ধবীদের থেকে শুনেছিল। আজ তা স্বচক্ষে দেখল। আস্তে ধীরে বাঁধন মায়াকে বিছানায় শুয়ে দেয়। মায়ের চোখের নিচে গড়িয়ে পড়া জলের দাগ এখনও রয়ে গেছে। পরম আদরে বাঁধন ওর অভিমানিনীর চোখের জল মুছে কপালে আলতো করে চুমুর পরশ বুলিয়ে দেয়। ফ্যানের স্পিডটা পূর্বের ন্যায় কমিয়ে বাঁধন ওর কাঁথাটা মায়ের গায়ে ভালো করে টেনে দেয়। এক হাতে ভর দিয়ে বাঁধন মায়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। না চাইতেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে বাঁধনের। মনে মনে ভাবে, এতটা বোকা হয় কি করে মানুষ। মাঝরাত্রিতে ঘুম ভেঙে যায় মায়ার। ড্রিম লাইটের মৃদু আলোয় মায়া দেখতে পায় খাটে হেলান দিয়ে আতশোয়া অবস্থায় বাঁধন ঘুমিয়ে আছে। গা থেকে কাঁথাটা সরিয়ে বাঁধনের ওপর দিয়ে ফ্যানের স্পিডটা বাড়িয়ে টেবিলের ওপর থেকে কম্বল টেনে গায়ে দিয়ে শুয়ে পড়ার আগে আরও একবার বাঁধনের দিকে তাকায় মায়া। ফ্যানটা এতটাই দ্রুত গতিতে চলছিল যে এই গরমেও বাঁধন কেঁপে ওঠে। বাঁধনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মায়া হয় খুব। কম্বলটা গা থেকে সরিয়ে বিছানা থেকে উঠে বসে মায়া। তারপর বাঁধনকে টানতে টানতে বালিশে এনে শুয়ে দিয়ে নিজের জন্য বরাদ্দকৃত কম্বলের কিছু অংশ দিয়ে বাঁধনের শরীর ঢেকে দেয়। বাঁধনের এত বড় শরীরটাকে টেনে ঠিক জায়গায় আনতে গিয়ে ঘেমে একাকার মায়া। ডিম লাইটের মৃদু আলোয় ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই কারেন্ট চলে যায়। মুহূর্তেই পুরো ঘর অন্ধকার হয়ে যায়। অন্ধকারে বিছানায় হাঁটতে গিয়ে হোঁচট খায় মায়া। তখনই ধপাস করে পড়ে যায়। না, মায়া ফ্লোরে পড়েনি। বাঁধনের পায়ের সাথে হোঁচট খেয়ে বাঁধনের বুকের উপরই পড়ে মায়া। তড়িঘড়ি করে উঠতে গিয়ে মায়া টের পায় বাঁধন মায়ের দুবাহু শক্ত করে ধরে আছে। উফ, ছাড়ুন। না। এমন কেন করছেন? কারণ এখনো কারেন্ট আসেনি। তো পরের পড়লে কিন্তু দুর্ঘটনা ঘটে যাবে। ভুলে যাও না, পরনে কিন্তু লুঙ্গি আমার। এত খারাপ কে আপনি? বংশগতি রক্ষার জন্য এতটুকু তো খারাপ হওয়াই যায়। ও। কারেন্ট চলে আসে। মায়া তখনও বাচ্চাদের মতন চোখ বন্ধ করে ঠোঁট বাঁকিয়ে কেঁদে যাচ্ছে। বাঁধন মুগ্ধ নয়নে মায়ের দিকে তাকিয়ে। বাঁধনের কোনো আওয়াজ না পেয়ে চোখ খুলে মায়া। হাসছেন কেন? কই হাসলাম? খুব এনজয় করেন না? কিসের কি মায়া? বাঁধনের প্রশ্নের উত্তর না দিয়ে বাঁধনের থেকে নিজেকে ছাড়িয়ে বাইরে চলে যায় মায়া। মিনিট 5 পর ফিরে আসে। ফিরে এসে কোনো কথা না বলে বাঁধনের গা থেকে কম্বলটা টেনে নিয়ে আসে। তারপর ফ্যানের স্পিড পুরোটা বাড়িয়ে কম্বল দিয়ে নাক মুখ ঢেকে শুয়ে পড়ে। একটা নীরব হাসি দিয়ে বাঁধন কাঁথা নিয়ে শুয়ে পড়ে। ঘণ্টাখানে যেতে না যেতেই ঘুম ভেঙে যায় মায়ার। মনে হচ্ছে তেলাপোকারা গিলে খাবে ওকে। কোথা থেকে যেন একের পর এক তেলাপোকা এসে মায়ার নাকে মুখে হাতে পায়ে মাথা চুলে ছিটকে পড়ছে। বাধ্য মায়া বাঁধনকে পেছন থেকে ধাক্কাতে শুরু করে। বাঁধন ছিল তখন ঘুমে অচেতন, তাই মায়ার ডাকে সাড়া দিতে পারেনি। অসহায় মায়া লাইট জ্বালিয়ে ফ্লোরে গিয়ে দাঁড়ায়। মায়া দেখতে পায় পুরো রুম জুড়ে তেলাপোকারা ছুটোছুটি করছে। ফ্লোরের দিকে তো তাকানোই যাচ্ছে না, মনে হচ্ছে যেন তেলাপোকার কারখানা। ওড়না হাতে নিয়ে এপাশ ওপাশ দেখতে দেখতে দুটো তেলাপোকা উড়ে এসে ওড়নায় বসে। ভয়ে ওড়নাটা খাটের পাশে চেয়ারের ওপর রেখে রীতিমতো লাফাতে থাকে মায়া। বাঁধন জেগে যায়। ব্যর্থ মায়া তখন চোখ বন্ধ করে দাঁড়িয়ে একটা হাসি দিয়ে বাঁধন মশারিটা টানায়। তারপর মায়াকে মশারির ভেতর নিয়ে আসে। মশারির ভেতরে সে চুপসে বসে আছে মায়া। এটা দেখে বাঁধনের প্রশ্ন, কি হলো, ঘুমাবে না? মায়া করুণ চোখে বাঁধনের দিকে তাকিয়ে আছে। এমনিতে অসুস্থ, তার উপর আজ রাত্রিতে একটু চোখের পাতা এক করতে পারেনি। আবার যদি ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা শুরু করবে। আপনি কি একটু আমার পাশে বসবেন? মানে আমি ঘুমালে যাতে তেলাপোকা শরীরে বসতে না পারে সেজন্য। মায়ের প্রশ্নের উত্তরস্বরূপ বাঁধন শুধু একটা হাসি দেয়। তারপর কিছু না বলে মায়াকে টেনে বাঁধন ওর বুকের মাথা রেখে শুইয়ে দেয়। মিনিট 10 ভেতর পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে মায়া।
ক্লান্ত বাঁধন তখনও মায়ের মাথায় হাত বুলে দিচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে তেলাপোকা আসছে নাকি দেখছে। এ যেন তেলাপোকার হাত থেকে বউকে বাঁচানোর এক তেলাপোকা পাহারা দেওয়া হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ভরকে যায় মায়া। ঘড়িতে তখন সময় সকাল 7:45। ছি, কি লজ্জা, এতক্ষণ ধরে ঘুমালাম। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গিয়ে টের পায় মায়া ওর চুলগুলো যেন কোথায় আটকে আছে। চুল ছাড়ানোর জন্য ফিরে তাকাতে দেখতে পায় বাঁধনের শার্টের বোতামে চুলগুলো আটকে। চুলগুলো বোতামের সাথে এমনভাবে পেঁচিয়েছিল যে মায়া তা ছাড়াতে পারেনি। ছাড়াতে না পেরে শরীরের জোর দিয়ে চুলগুলো ধরে টানতে থাকে, এতেও কাজ হচ্ছে না। ইস, এমনিতেই লেট, তার উপর এমন একটা পরিস্থিতি। আল্লাহ আমারে বাঁচাও। মায়ের কথায় বাঁধনের ঘুমের কিছুটা বিঘ্ন ঘটে। নড়ে চড়ে ওঠে বাঁধন। চুলে টান খেয়ে হুমড়ি খেয়ে বাঁধনের বুকে গিয়ে পড়ে মায়া। উঠতে গেলে জাপটে ধরে বাঁধন। কোথায় যাচ্ছ? আর একটু থাকো না। মায়া মনে মনে ভাবছে, দাঁড়া, তোর রোমান্স আমি বের করছি। মায়া যে পাশে শুয়েছিল তার ঠিক নিচে বাঁধন বাজার থেকে ব্লেড কিনে এনে রেখেছিল কাজিনের ছেলের মাথা ন্যাড়া করার জন্য। মায়া সে ব্লেডটায় কাজে লাগালো। চুল ছাড়ানোর বৃথা চেষ্টা না করে অনেকটা ওপর থেকে চুলই কেটে ফেললো। আহা, মুক্তি। রুম থেকে বেরিয়ে যায় মায়া। ততক্ষণে রান্না হয়ে গেছে বাসায়। খাবার টেবিলে অনেকে বসে ব্রেকফাস্ট করছে। ইস, লজ্জায় মাথা কাটা গেল। ফ্রেশ হয়ে মায়া দোতলায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে সবার খাওয়া দেখছে। নিচে যাওয়ার সাহস পাচ্ছে না সে। ব্যাপারটা বাঁধনের বাবার চোখ এড়ায় না। মায়া বলে এক আদুরে ডাক দেয়। শ্বশুরমশাইয়ের আদুরের গলার ডাক শুনে লজ্জাত ভুলে দৌড়ে নিচে নামে মায়া। নিচে নামতে শাশুড়ির প্রশ্ন, একা কেন তুই? গন্ডারটা ওঠেনি? আমতা স্বরে মায়ের উত্তর, ঘুমাচ্ছে গন্ডারের মতো। মায়ের কথায় সবাই ওর দিকে ফিরে তাকায়। মায়া তো নিজের বোকামির জন্য নিজেকেই গালাগাল দিচ্ছে। দূর, কি বলতে কি বলে ফেললাম। আমিও গন্ডার ডাকলাম। বসছিস না কেন? নাকি গন্ডারের সাথেই খাবি? লজ্জায় মাথা নিচু করে তাড়াতাড়ি খেতে বসে পড়ে মায়া। খেতে বসে মায়ের এদিক ওদিক তাকানো দেখে শ্বশুরের প্রশ্ন, মা, কিছু লাগবে তোমার? নিচু স্বরে মায়ার জবাব, রাকিব ভাই, ভাবি কোথায়? ওদেরকে যে দেখছি না। চলে গেছি ভোরের ট্রেনে। সামনে থেকে ফারজানার জবাব। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া। আহা, যা, বাঁচা বেঁচে গেলাম। সকাল 10:12। বাঁধন একবারও রুমের বাইরে আসেনি। এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে মনে হয়। একটা ডাক দিয়ে আসি। না, বাঁধন ঘুমোচ্ছে না। খাটে আতশো অবস্থায় হেলান দিয়ে মুখ ভার করে ফোন টিপছে। ছেড়ে ছেড়ে হুড়ি মনে হয় চুল দেখে কষ্টে গেছেন। যে চুল ওনার এত প্রিয় সেই চুল ছাড়ানোর চেষ্টা না করে কেটে ফেললাম। উনি বোধহয় তাই কষ্ট পেয়েছেন। মায়া ধীর পায়ে বাঁধনের দিকে এগিয়ে যায়। মায়া কাছে যেতেই বাঁধন ফোনটা অফ করে বালিশের নিচে রেখে কপালে হাত দিয়ে শুয়ে পড়ে। কাছে গিয়ে মায়া ডাক দেয়, শুনছেন? বাঁধনের কোনো জবাব নেই দেখে আবারও ডাক দেয়, এই শুনছেন? এবারও বাঁধনের কোনো সাড়া নেই। সাড়া না পেয়ে মায়া বাঁধনকে ধাক্কা দিয়ে বলে, এই যে শুনছেন? বাঁধন এবার রাগান্বিত দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। ভরকে যায় মায়া। মুখটা ফ্যাকাশে হয়ে আসে ওর। কিন্তু বাঁধন কিছু বলেনি। কিছু না বলে আবারও পূর্বের ন্যায় কপালে হাত দিয়ে শুয়ে পড়ে। মায়া আবারও কিছুটা ধাক্কা দিয়ে আদুরে গলায় ডাক দেয়, এই। বাঁধন এবার সোজা হয়ে বিছানায় ওঠে। মায়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, কি সমস্যা কি তোমার? এমন কেন করছো? শান্তিতে কি ঘুমোতে দিবে না? অনেকটা ধমকের স্বরে বাঁধন কথাগুলো বলে। ধমক শুনে মুখটা গোমরা করে ফেলে মায়া। অন্যদিকে তাকিয়ে ভাবছে, ও, কষ্ট পাননি তাহলে? রেগে গেছেন? তাহলে কোনো সমস্যা নেই, রাগ দেখিয়ে চুপ করে রুমে বসে থাকেন। আমি ততক্ষণে একটা কবিতা লিখে আসি। রুমে গিয়ে ফোনটা ওপেন করে নোটপ্যাডে লিখতে শুরু করে মায়া। এত আয়োজন করে আমাকে কেউ কোনো দিন চায়নি। মন খারাপের দিনে আমার পাশে বসে গল্প শোনায়নি। পরন্ত বিকেলে হাতটা ধরে হাঁটার জন্য কেউ এতটুকু আবদার করেনি। বৃষ্টি স্নাত বিকেলে কিংবা সন্ধ্যায়, বৃষ্টি স্নাত বিকেলে কিংবা সন্ধ্যায় একসাথে বৃষ্টিতে ভেজার জন্য কেউ আমায় পাশে রাখেনি। কখনো কাছে এসে বলেনি কেউ, এগিয়ে দাও পা, নুপুর পরিয়ে দেই। কাজ শেষে ঘরে ফেরার পর কেউ কোনো দিন আমার কপালে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দেয়নি, গুজে দেয়নি খোপায় বেলি ফুল। অভিমানে কেউ আজও আমার নামে লেখেনি ভালোবাসার নামে অভিযোগ। আমি চাই কেউ আমায় খুব করে চেয়ে বলুক, বৃষ্টি স্নাত সন্ধ্যায় কিংবা বিকেলে হাতে হাত ধরে বৃষ্টিতে ভিজুক। আমি চাই
আমাকেও কেউ অনেক কাছে রাখুক, মন খারাপের গল্প শোনাক। আমি চাই কেউ আমার কাছে আসুক, হাতে হাত রেখে দূরের পথে হাঁটুক। আমি চাই কেউ বলুক, লক্ষ্মী পাটা দাও তো, নুপুর পরিয়ে দেই। আমি চাই ঘরে ফিরে কেউ আমার কপালে ভালোবাসার এক উষ্ণ পরশ এঁকে দিক, খোপায় বেলির মালা গুজে দিক। আমি চাই আমার সাথে কেউ অভিমান করুক, চোখের জলের মাঝে মধ্যে দু একটা অভিযোগে পত্র লেখুক। কবিতা লিখে আবেগপ্রবণ হয়ে গেল মায়া, যেটা সবসময় হয়। দৌড়ে গেল বাঁধনের রুমে। বাঁধন আবারও তখন ফোন টেপায় ব্যস্ত। মুখ দেখে মনে হচ্ছে কোনো টেনশনে আছে। আমি গিয়ে না হয় টেনশনটা দূর করে দেই, ওনাকে কবিতা আবৃত্তি করে শোনাই। আমার কবিতা আবৃত্তি শুনলে তো আবার ওনার মন ভালো হয়ে যায়। আজও কবিতা শুনে আমার সাথে রাগ করে থাকতেই পারবে না। যেমন কথা তেমন কাজ। মায়া বাঁধনের পাশে চেয়ার টেনে বসে হৃদয়ের সবটুকু অনুভূতি মিশিয়ে দিয়ে আবৃত্তি করতে শুরু করে। আবৃত্তি করা শেষ। পুরো আবৃত্তি চলাকালীন সময় বাঁধন একটা কথা বলেনি, কিন্তু এবার বিছানা থেকে উঠে দাঁড়াচ্ছে। মায়া তো আনন্দে আত্মহারা, এই ভেবে যে ওর আবৃত্তি কাজে দিয়েছে। কিন্তু এ কি, উনি যে আমার কাছে আসছে না। কি করতে চাইছেন উনি? কবিতার আবদারগুলো পূরণ করতে চাইছেন না তো? চেয়ারে বসেছিল মায়া। বাঁধন মায়ার দুবাহু ধরে চেয়ার থেকে ওকে দাঁড় করায়। ইস, এমনভাবে তাকিয়ে আছেন, মনে তো হচ্ছে উনি কল্পনায় ডুবে গেছেন। এখন হয়তো কপালে ভালোবাসার উষ্ণ পরশ রেখে দেবে, সেজন্যই তো দাঁড় করালো। লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলে মায়া। চোখ খুলে বাঁধনের ধমক শুনে এখন এখানে দাঁড়িয়েছ, বের হয়েছে রুম থেকে। মায়া নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। বাঁধন ওর সাথে এভাবে কথা বলবে সেটা যে ও কল্পনাতেও ভাবতে পারেনি। চোখের জল টলমল করছে, আর কিছুই ভাবতে পারছে না। ভাবতে গেলেই কান্না করে দেবে। তাই তো অভিমানে দৌড়ে সেই স্থান ত্যাগ করে মায়া। পুরো দিনে একবারও মায়া বাঁধনের সামনে যায়নি, যদিও ওর দুটি চোখ চাতকের ন্যায় আশায় চেয়েছিল কখন আসবে বাঁধন। হাতটি ধরে পাশে বসবে, জল ছলছল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলবে, ভালোবাসি তো লক্ষ্মী। সব ভুলে মায়া বাঁধনের বাহু ধরে আটকা পড়বে। এসবই ভাবতে ভাবতে মায়ার দিন কেটে যায়। রাত এলো। চুপচাপ রাতের খাবার খেয়ে এলাকায় বন্ধুদের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আসলো। তারপর চুপটি করে সে বিছানায় শুয়ে পড়ল। এদিকে অনেকক্ষণ বিছানায় মরার মতো শুয়ে থেকেও মায়া যখন দেখলো প্রতিদিনের মতো বাঁধন আজ আর ওকে পেছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করছে না, তখন মায়া নিজেই বাঁধনের কাছে যায়। চুপটি করে বাঁধনের বুকে মাথা রাখে। বাঁধন মায়ের মাথাটা ওর বুক থেকে সরিয়ে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, দিনে তো অনেক করছো, এবার রাত্রে কি আমি ঘুমোতে দিবে না? মায়া প্রায় কেঁদেই দেবে দেবে অবস্থা, কিন্তু কাঁদেনি। করুণ দৃষ্টিতে মায়া বাঁধনের দিকে তাকায়। প্রশ্ন করে বাঁধনকে, এই কি হয়েছে আপনার, এমন কেন করছেন? প্রশ্নটা মায়া বাঁধনের গালে হাত রেখেই করে। বাঁধন হাতটা সরিয়ে অনেকটা বিরক্তিকর দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। ভ্রুকুচকে প্রশ্ন করে, তুমি কি আমাকে আজকে ঘুমোতে দিবে না বলে স্থির করেছো? বাঁধনের এই একটি কথায় নিমেষেই মুখটা কালো হয়ে যায় মায়ের। কণ্ঠটা কেমন যেন ভারী হয়ে আসে। তবুও প্রশ্ন করে, আপনি আমাকে এটা বলতে পারলেন? বাঁধন কিছুটা নরম স্বরে বলে, তা নয় তো কি। জবাবে আর একটা কথাও বলেনি। বাঁধনের থেকে অনেকটা দূরে সরে গিয়ে ওর বিপরীতমুখী হয়ে শুয়ে পড়ে মায়া। বাঁধনও ফোনটা রেখে লাইটটা অফ করে কপালে হাত রেখে শুয়ে পড়ে। পুরো রাত্রির ভেতর মায়া একটুও নড়েনি। তাই বাঁধন জানে না সে রাত্রে মায়া ঘুমিয়েছিল কিনা। কিন্তু বাঁধন এক সেকেন্ডের জন্য চোখের পাতা এক করতে পারেনি। একটা অজানা কষ্ট ওকে তাড়িয়ে বেড়াচ্ছিল, কুড়ে কুড়ে খাচ্ছিল ভেতরটা। পরদিন সকালেও বাঁধনের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। ফ্যানটা অফ করে বিছানা গোছাতে গিয়ে মায়া বাঁধনের ফোনটা নিচে পড়ে থাকতে দেখে। ওঠাতে গিয়ে দেখে ফোনের স্ক্রিনে বারবার সবুজ বৃত্ত জ্বলে উঠছে। বোধহয় কোনো কিছু নোটিফিকেশন আসছে। লকটা খুলে নোটিফিকেশানগুলো রিমুভ করার জন্য হাত বাড়াতেই মায়ের চক্ষু কপালে উঠে যায়। মনে হচ্ছে সব কিছু ঝাপসা দেখছেও। নিজের চোখকেও কেন জানি বিশ্বাস করতে পারছিল না, আর পারার কথাও নাই। মায়া বাঁধনের ইমোর চ্যাটলিস্টের প্রথমে ওর সাবেক প্রেমিক আরিফের নাম্বারটা দেখতে পায়। আরিফ, যে একসময় মায়ার প্রাণ ছিল, যাকে ছাড়া মায়া এক মুহূর্ত বেঁচে থাকার কল্পনা করতে পারত না। সেই আরিফ, যে মায়ার প্রথম ভালোবাসা ছিল, সেটা ভীষণভাবে কষ্ট দিয়েছে মায়াকে। দিনে দিনে আরিফের কষ্ট দেওয়ার মাত্রাটা বেড়ে যাচ্ছিল। শেষের দিকে তো আরিফ ভীষণভাবে এড়িয়ে চলেছে মায়াকে। এতেও কাজ হয়নি। মায়া পাগলের মতো আরিফকে কল দিত, আরিফের কাছে ছুটে যেত। বাধ্য হয়ে আরিফ সিম চেঞ্জ করে ফেলে। একদিন মায়াকে না জানিয়ে দেশের বাইরে চলে যায়। চিরতরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মায়ের সাথে আরিফের। মায়া নামাজে বসে খুব কাঁদত। আরিফকে হারিয়েছে, এতে ওর কোনো কষ্ট নেই। ওর শুধু একটাই চাওয়া, ওর আরিফ যেন দূর দেশে ভালো থাকে।
যে সুখের জন্য আরিফ ওকে এতটা কষ্ট দিয়েছে, এড়িয়ে চলেছে সে সুখ যেন ওর কাছে ধরা দেয়। মায়ের রোজকার প্রার্থনার একমাত্র উদ্দেশ্য ছিল আরিফের সুখ কামনা। অভিশাপ মুখে নিতে হয় না, মনে কষ্ট পেলে অভিশাপ এমনিতেই লেগে যায়। আরিফেরও তাই হলো। মায়ের ভালোবাসার অভিশাপে সে সব হারালো। প্রথমে সেই মেয়েকে যার জন্য মায়াকে এতটা এড়িয়ে চলতো, তারপর বাবাকে। সব হারিয়ে নিঃস্ব আরিফ কল দেয় মায়াকে। কিন্তু ততদিনে অনেক বেশি দেরি হয়ে গেছে। 4 বছরে বদলে গেছে অনেক কিছুই। ঠিক যেমন বদলে গেছে মায়ের এলোমেলো জীবন বাঁধনের সান্নিধ্যে এসে। বাঁধন মায়াকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখায় না। বাঁধন ভালোবাসতে নয়, ভালো রাখতে এসেছিল। এক নিঃসঙ্গ লেখিকার প্রেমের সঙ্গী হতে নয়, মন খারাপের সঙ্গী হতে এসেছিল। কেউ কাউকে কখনো বলেনি ভালোবাসি, তবুও ভালোবাসা হয়ে গেল। সেই ভালোবাসা বিয়ে পর্যন্ত গড়ালো। আজ এতদিন পর আরিফের কল। ভেতরটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে ওঠে। কলটা কেটে দেয় মায়া। কল কেটে বাঁধনের সাথে হওয়া প্রতিটি কথোপকথন মন দিয়ে পড়তে থাকে মায়া। যতই পড়ছিল ততই কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছিল মায়ার। আরিফ বাঁধনকে মায়ের সম্পর্কে এমন গুছিয়ে বলল যে এটা দেখে যে কেউ বলে দেবে মায়া আরিফকে বড্ড বেশি ভালোবাসত। বাঁধনও সেটাই ভেবেছে, আর তাই তো এভাবে মায়ের আড়ালে কেঁদেছে। এর অর্ধেকও তো আমায় ভালোবাসে না। ফোনটা বাঁধনের বালিশের পাশে রেখে রুম থেকে বেরিয়ে যায় মায়া। আজ খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে ওর, কিন্তু পাচ্ছে না। কান্নাটা যেন কোথায় আটকে আছে। সেদিন মায়া আর ইচ্ছে করে বাঁধনের কাছে যায়নি, বাঁধনকে বিরক্ত করেনি। সারাদিন শুয়ে বসে কাটিয়ে রাত্রে ননদ ফারহানার সাথে ঘুমানোর বন্দোবস্ত করে। এদিকে রাত্রি 10টা বাজে। মায়ের রুমে আসতে দেরি থেকে বাঁধন কল করে বোনের ফোনে। জিজ্ঞেস করে, কি রে, তোর ভাবি কোথায়? এই তো আমার সাথে ঘুমোবে বললো। বাঁধন একটা দীর্ঘশ্বাস ছেড়ে কলটা কেটে দেয়। ঘুমিয়ে পড়ে বাঁধন। ঘুম ভাঙে সকাল 8টায়, বাচ্চা কাচ্চা শোরগোলের আওয়াজে। জানালা খুলে বোনের রুমের দিকে তাকায়। রুমে তো কেউ নেই। গেল কোথায় এরা? বারান্দায় গিয়ে দাঁড়িয়ে নিচে তাকায় বাঁধন। কি রে, কি হয়েছে? এত হইচই কিসের? মায়াপু চলে যাচ্ছে তো আমরা রাস্তায় এগিয়ে দিয়ে আসছি। কি চলে যাচ্ছে মানে? বাঁধন জলদি ওর রুমের পিছনে জানলা খুলে। ওখান থেকে রাস্তা পুরোটা দেখা যায়। বাঁধন সেই জানালা দিয়ে দেখতে পায় কেমন জল ছলছল চোখে মায়া জানালা দিয়ে তাকিয়ে আছে। বাঁধন তাকাতে চোখটা ফিরিয়ে নেয় মায়া। তারপর সিএনজিতে উঠে পড়ে। তার একটু পরে বাঁধনের বাবা উঠে সিএনজিতে। সিএনজি চলতে শুরু করে। একটু একটু করে দূরে চলে যায়। মায়া চলে যাওয়ার ঘন্টা 2 পর কল ফেবুতে নক করে ওর বান্ধবীকে। বাঁধনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেসেজের পর মেসেজ পাঠাতে থাকেন উনি। শেষ পর্যন্ত একটা অচেনা ছেলের জন্য এভাবে দূরে সরিয়ে দিলে নিজের ভালোবাসার মানুষটিকে। মায়ার অতীত সম্পর্কে সব কিছু তো আপনি জানেন, তারপরও ওকে এতটা কষ্ট দিলেন। একবারের জন্য ভাবলেন না যে কারণটার জন্য আপনি ওকে এড়িয়ে চলছেন সেটাও জানতে পারলে কতটা কষ্ট পাবে? এই আপনার ভালোবাসার প্রতি বিশ্বাস। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে মেয়েটা আপনার বাড়ি থেকে বের হয়ে গেল। আশ্চর্য কি জানেন, এই যে এত কিছু করলেন তারপরও মেয়েটির কোনো অভিযোগ নেই। ও বারবার শুধু একটা কথাই বলছিল, আমি মরে যাব। ওই ছেলের কারণে যদি আমাদের রিলেশনে ফাটল ধরে তাহলে আমি মরে যাব। দেখে নিয়েন আপনি, সত্যি সত্যি ও একদিন মরে যাবে। যেই দিন মরে যাবে সেই দিন বুঝবেন কি ছিল ও আপনার জীবনে। বাঁধন দাঁড়ানো থেকে বসে পড়ল। চিৎকার করে কাঁদতে পারছে না ও, কিন্তু চোখ থেকে ঠিকই জল গড়িয়ে পড়ছে। আমি কি করলাম? ওকে আমি কষ্ট দিলাম? এটা হওয়ার তো কথা ছিল না। আমি তো ওকে ভালোবাসতে নয়, ভালো রাখতে চেয়েছিলাম। ভালোবাসার সঙ্গী নয়, মন খারাপের সঙ্গে হতে চেয়েছিলাম। সেই আমি আজ স্বার্থপর হয়ে গেলাম। নিজের কথা চিন্তা করে এতটা কষ্ট দিয়ে ফেললাম। সেদিনটা কোনো রকম গেল। পরদিন সকাল সকাল হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে বাঁধন। গন্তব্য শ্বশুরবাড়ি। দুপুর 1টা কি 1:30 বাজে তখন বাঁধন ও শ্বশুরবাড়িতে গিয়ে উপস্থিত হয়। শ্বশুর শাশুড়িকে সালাম এবং কুশল বিনিময়ে এক পর্যায়ে বাঁধন ওর শালিকা মারফত জানতে পারে বউটা ওর সকাল থেকে ওদের পুরনো বাড়িতেই আছে। বাইরে বৃষ্টি পড়ছে, এখন গেলে কাক ভেজা হয়ে যেতে হবে, কিন্তু না গিয়ে উপায় নেই। শালিকা থেকে একটা ছাতা নিয়ে ও বাড়িতে চলে যায় বাঁধন। মায়েদের পুরনো টিনশেড বাড়ি। নতুন বাড়ি তৈরি করার পর এখান থেকে ওরা চলে গেছে, কিন্তু মায়া মাঝে মাঝে এখানে এসে শুয়ে থাকে। ঘরের দরজাটা হালকা মিশানো ছিল। ছাতা বন্ধ করে দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই বাঁধনের মাথা ঘুরে যায়। একটা সবুজ পরী সবুজ লেহেঙ্গা পরে খাটে বাচ্চাদের মতন হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। ঘুমন্ত প্রিয়ার কাছাকাছি গিয়ে মুখ থেকে দৃষ্টি সরাতেই একটা জায়গায় চোখ আটকে যায় বাঁধনের। হাত দুটো উপরের দিকে দিয়ে টান টান হয়ে শুয়েছিল মায়া, যার কারণে ফতুয়াটা একটু উঠে পেটের খানিক জায়গা ফাঁকা হয়ে যায়।
বাঁধনের দৃষ্টি ছিল মায়ের নাভির দিকে। বাঁধনে কেমন যেন নেশা ধরে যায়। ইচ্ছে হচ্ছে ঘুমন্ত পরিটাকে একটু ছুঁয়ে দিতে, আদর করতে। পর মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় পড়ে থাকা ওড়নাটা মায়ের পেটের ওপর রাখে। নড়ে ওঠে মায়া, বাচ্চাদের মতো পায়ে পা দিয়ে চুলকাতে থাকে। তারপর আবারও ঘুম। মায়ের পা থেকে লেহেঙ্গাটা অনেকটা উপরে সরে যায়। বাইরে বৃষ্টি, ভেতরে প্রিয়তমার এই রূপ। অনেকটা মাতাল হয়ে যায় বাঁধন, কিন্তু দিশেহারা হয়নি। তাই তো ঘুমন্ত প্রিয়াকে স্পর্শের জন্য হাত বাড়িয়েও হাতটা ফিরিয়ে নিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে জেগে যায় মায়া। ধীর পায়ে বাঁধনের দিকে এগোতে থাকে। বাঁধন বুকটা মৃদু কাঁপতে শুরু করলো। কেন যেন ভয় ভয় করছিল, বুঝতে পারছিল না কেন এমন হচ্ছিল। বাঁধন হঠাৎ মায়ের স্পর্শ পেল। বাঁধন স্থির দাঁড়িয়েছিল। মায়া বাঁধনের 2 কাঁধ খামচে ধরল, বাঁধনকে নিজের কাছে টেনে নিল। বাঁধন তখন ভয়ে কাঁপছিল। ঘটনাটা বিশ্বাস হচ্ছিল না, কিন্তু ঘটছিল। মায়ের নরম ঠোঁট বাঁধনের ঠোঁট দুটিকে তার ভেতরে নিয়ে গেল। হাত দিয়ে মায়া বাঁধনের চুলগুলো খামচে ধরল। তারপর সজোরে তার ঠোঁট বাঁধনের ঠোঁটের ওপর চেপে ধরল। বাঁধন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলো। ওর কাছে মনে হচ্ছিল ঘটনাটা একটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। একসময় বাঁধনও হাত ভারিয়ে মায়াকে নিবিড় করে জড়িয়ে ধরল। ঠিক তখনই মায়া বাঁধনকে ছেড়ে দিয়ে দৌড়ে বাইরে চলে গেল। বাঁধন নির্বাক হয়ে আগের মতো ঠায় দাঁড়িয়ে থাকলো। মনে মনে ভাবলো, আজই ওকে সরি বলবো, তারপর যা হয় হবে। এরই মাঝে বৃষ্টি থেমে গেল। খানিক বাদে মায়া ফিরে এলো। বাঁধন মায়ার ভয়ে তাকাতে পারছিল না। না জানি কি শাস্তি জারি করে এভাবে নিবিড় করে জড়িয়ে ধরায়। মায়ার সামনে এসে দাঁড়িয়ে কঠিন স্বরে বলল, এদিকে তাকান। বাঁধন অনেক কষ্টে মায়ের দিকে তাকিয়ে চমকে উঠল। মায়ের চোখে মুখে কোনো লজ্জা বা সংকোচ ছিল না, ছিল প্রতিশোধের চিহ্ন। মায়া দ্বিধা সংকোচ ছাড়াই বলল, আপনি কি আমাকে ভালোবাসতেন? আচমকা এই ধরনের প্রশ্নে ভরকে যায় বাঁধন। আবারও মায়ার তারা। চুপ করে রইলেন কেন? জবাব দিন। মায়ার ঝাঁঝালো কণ্ঠে বাঁধন স্তম্ভিত, তবুও সাহস করে বলল, হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি লক্ষ্মী। ভালোবাসার পূর্ব শর্ত বিশ্বাস, সেটা কখনো শুনেননি আপনি? লক্ষ্মী প্লিজ আমায়। সব কথা শেষ করার আগেই মায়া একটা চিরকুট বের করে বাঁধনের হাতে দিল। বাঁধন চিরকুটটি হাতে নিয়ে বলল, কি এটা? ব্রেকআপ লেটার। আপনার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আজ থেকে আমরা কেউ কাউকে চিনি না, জানি না। এমনকি আজকের পর থেকে আমরা একে অপরের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখবো না। প্রমাণস্বরূপ ঝটপট এখানে একটা স্বাক্ষর করেন তো। আমার আবার হসপিটালে চাকরি হয়েছে, জিনিসপত্র সব গুছিয়ে রাখতে হবে। কাল থেকে ওখানে চলে যাব। বাঁধনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছিল না। মুখ দিয়েও কোনো কথা বের হচ্ছিল না। মায়া বলতে লাগলো, ঢাকায় আপনি যে হসপিটালে বসেন সেই হসপিটালে আমি জয়েন করব। স্যালারি খুব বেশি না, তবে চলে যাবে আমার। কাজ খুব সহজ, ইজি করা যায়, যা আমি মাস 6 আগে শিখেছিলাম। আর হ্যাঁ, আজ যে ঘটনাটা ঘটল সেটা স্মৃতির চিহ্ন হয়ে থাকবে। বাঁধন অবাক হলো। এরপর মায়া স্বাভাবিকভাবে বলল, আমি যেটা করেছি সেটা না করলে আপনি কোনো দিন বুঝতেন না আমি আপনাকে সত্যিই ভালোবেসেছিলাম। পরবর্তী জীবনে কতটা অসুখী হব এখন নিশ্চয়ই তা বুঝবেন। তাড়াতাড়ি স্বাক্ষরটা দিয়ে দিন। বাঁধন হাঁ করে মায়ের দিকে তাকিয়ে আছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? নিন, স্বাক্ষরটা করে আমাকে উদ্ধার করুন। বাঁধন কোনো কথা না বলে চিরকুটের নিচে ছোট্ট করে লিখল, ভালোবাসি। তারপর ভাঁজ করে মায়ের হাতে চিরকুটটা ধরিয়ে দিল। এভাবে ফ্যাল ফ্যাল করে তাকানোর কিচ্ছু হয়নি। আর শুনুন, আজকের পর থেকে যাতে আপনাকে আমার বাড়িতে না দেখি। আপনি আর এই বাড়িতে আসবেন না। এই বাড়িতে আপনার কেউ নেই। এক্ষুনি এখান থেকে চলে যান। হনহনিয়ে মায়া রুম থেকে বেরিয়ে যায়। বাঁধন কিছুক্ষণ হাবার মতো দাঁড়িয়ে থেকে মায়ার পিছু নেয়। শ্বশুরবাড়িতে শালিকা যে রুমে বসে পড়েছে সেই রুমে গিয়ে ধপাস করে খাটে শুয়ে পড়ল বাঁধন। শালিকা চোখ বড় বড় করে প্রশ্ন করে, কি হলো ভাইয়া, শরীর খারাপ? মায়া ঝাঁকিয়ে জবাব দেয়, শরীর নয়, মন খারাপ। মন। শালিকা, আপু কিছু বলেছে? বাঁধন মুখে কিছু না বলে শুধু মাথা ঝাঁকায়। উত্তর হ্যাঁ বোধক শুনে হিয়াতেও চটে গেছে। সে কি, আসতে না আসতেই ঝগড়া করে ফেলেছে? হিয়া প্রশ্ন ছড়ে দুলাভাইকে। ভাইয়া কি করেছে ও? গম্ভীর কণ্ঠে বাঁধনের জবাব, ব্রেকআপ। কি? জি। মাথাটা বোধ হয় একবার গেছে। হিয়া দৌড়ে গেল দুলাভাইয়ের জন্য শরবত বানিয়ে আনতে। আপু, এক জগ শরবত বানিয়ে দাও তো। বোনের প্রশ্নে অবাক হয় মায়া। চোখ বড় বড় করে প্রশ্ন করে বোনকে, এই তুই এই বৃষ্টির দিনে শরবত দিয়ে কি করবি? মাথাটি কি একেবারেই গেছে? ঠিক ধরেছ, মাথাটা গেছে, তবে সেটা আমার নয়, তোমার ডাক্তারবাবুর।
হিয়ার কথা শুনে কিছুটা রেগে গেল মায়া। রাগান্বিত দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে বলল, খবরদার, উল্টাপাল্টা কথা বলবি না। উল্টাপাল্টা কথা আমি নয়, তোমার জামাই বলছে। এখনো বলেই চলেছে কী সব উদ্ভট কথা। আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার ব্রেকআপ হয়ে গেছে। কি পাগলের সাথে আমি যে দিন কাটাই সেটা ওই আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন ওরে বিয়ে দিলাম ডাক্তারের সাথে, ভেবেছিলাম এবার বুঝি মুক্তি পাবো। এখন দেখি মুক্তি সেগুড়ে বালি, তার সাথে বিয়ে দিয়েছি, সে আরও বড় পাগল। মায়া কিছুটা ঘাবড়ে যায়, তবে আন্দাজ করতে পারছে কি হয়েছে। তাই হিয়াকে ঠেলে পড়তে পাঠিয়ে নিজেই টিউবওয়েল থেকে ঠান্ডা পানি এনে তার সাথে লবণ আর লেবুর রস মিশালো। গুড় খুঁজতে গিয়ে না গিয়ে চিনি আবিষ্কার করলো, কিন্তু চিনি তো উনি খায় না, কি আর করার। অগত্যা চিনি ছাড়া শরবত বানিয়ে মায়া হিয়ার পড়ার রুমে যায়। নিন, গুড় নিন, চিনিও দেইনি, মিষ্টি ছাড়াই খেয়ে নিন। বাঁধন এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলল, আহ, এমন মিষ্টি জীবনেও খাইনি। হিয়া পড়া রেখে চোখ বড় বড় করে দুলাভাইয়ের দিকে তাকায়। আপনি আবার মিষ্টি পেলেন কোথা থেকে? কে দিয়েছে মিষ্টি? বাঁধন মায়ের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে, তোমার আপুর থেকে পেয়েছে, তোমার আপু খাইয়ে দিয়েছে। আহ, কি মিষ্টি, এখনো স্বাদ লেগে আছে ঠোঁটে। রাগি চোখে মায়া বাঁধনের দিকে তাকাতেই বাঁধন চোখ মেরে দেয়। চতুর হিয়া বোনের লাল হয়ে যাওয়া মুখের অবস্থা দেখেই বুঝে গেছে তার বোনের জামাই কোন সে মিষ্টির কথা বলছে। তাই সে আর কোনো কথা না বাড়িয়ে গোসল করার অজুহাতে ভদ্র বালিকার মতো রুম থেকে বের হয়ে যায়। অযোধ্যারায় বৃষ্টি পড়ছিল। বাঁধন তখন চেয়ারে বসে বাহির পানি তাকিয়েছিল। অনেকটা আফসোসের স্বরে বাঁধন আনমনেই বলে ফেলল, ইস, থাকলে লুডো খেলাটা জমতো বেশ। রুমে বসা ছিল হিয়াসহ মায়া দুটো কাজির। হিয়া আত্মহারা হয়ে বলে, মানা করছে কি, চলেন শুরু করা যাক। কথাটা বলেই বিছানার নিচ থেকে কাগজে মোড়ানো লুডু বাঁধনের হাতে তুলে দেয়। লুডু হাতে মুখটা কালো করে বাঁধন বলে ওঠে, তোমার বোন থাকলে জমতো বেশ। কিন্তু আপু তো বৃষ্টির দিনে কাঁথা নিয়ে বালিশ জড়িয়ে শুয়ে থাকতে পছন্দ করে, ও কি আসবে? বাঁধন হিয়ার দিকে তাকিয়ে বলে, গিয়ে বলো না আগে। না, আসলে দেখা যাবে কি করা যায়। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে মনে তো হয় না কোনো কাজ হবে। হিয়া মায়াকে ডাকতে মায়ের রুমে যায়। মায়া তখন রুমের বাইরে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়েছিল। হিয়াকে লুডো খেলার কথা বলতেই একটা ধমক দিয়ে দেয়। ব্যর্থ হিয়া মন খারাপ করে রুমে ফেরে। মুখ গোমড়া করে বাঁধনকে জানায়, এখনো কাঁথা নিয়ে বিছানায় যায়নি, বারান্দায় দাঁড়িয়েই আছে। তাই খুশি মনে কথাটা বলছিলাম, একটা ধমক দিয়ে কান ফাটিয়ে দিয়েছে। আপনাকে আগেই বলেছিলাম কাজ হবে না। বাঁধন হিয়াকে সান্ত্বনা দিয়ে চুপ করায়, তারপর উচ্চস্বরে বলতে থাকে, আরে হিয়া, বুঝো না কেন? মানুষ পারলে তো খেলবে। আমার মতো খেলোয়াড়ের সাথে খেলা এত সহজ না, এর জন্য সাহস লাগে, সাহস। কথাটা মায়ের কানে পৌঁছতে দেরি হয়নি। ছুটে আসে রুমে। অগ্নি চোখে বাঁধনের দিকে একবার তাকিয়ে লুডো নিয়ে রুমে বসে পড়ে। খেলা শুরু হয় বাঁধন, হিয়া বনাম মায়া, হৃদয়। ফ্লোরে বসে এরা পুরোদমে খেলে চলেছে। অন্যদিকে মায়ের এক কাজিন চিরকুট হাতে নিয়ে চেয়ারে বসে আছে বিচারকের ভঙ্গিতে। হাতে দুইটা ছোট ছোট কাগজ, একটা বাঁধনের দেওয়া, আরেকটা মায়ার। এখন শুধু হার জিত দেখার পালা। যেই হারবে সেই অপরপক্ষের লিডারের দেওয়া চিরকুটে উল্লেখিত যে কোনো আবদার পূরণে সচেষ্ট থাকতে হবে। বহু চড়াই উতরাই পেরিয়ে খেলায় জয়ী হলো। জিতে গেল বাঁধন, হেরে গেল মায়া। লজ্জায় রাগে দুঃখে মরে যেতে ইচ্ছে হচ্ছে মায়ার, কিন্তু কোনো রাগ দেখল না। রাগ না দেখিয়ে চুপসে মাথা নিচু করে আগের স্থানে বসে রইল। ঠিক তখনই মায়ার কাজিনটা বাঁধনের দেওয়া চিরকুটটা মায়ের হাতে ধরিয়ে দেয়। চিরকুট হাতে নিয়ে ভাঁজ খুলে লেখাটা পড়ে বাঁধনের দিকে একবার ভ্রু কুঁচকে তাকায় মায়া। বাঁধনের মুখে বিশ্বজয়ের হাসি। চোখ ফিরিয়ে নিয়ে উঠে দাঁড়ায় মায়া। কাউকে কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়ে মায়া। মিনিট পাঁচেক পর রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় বাঁধন। কম্বলের নিচ থেকে মাথা তুলে তাকায় মায়া। বাঁধনকে এভাবে দরজা বন্ধ করে ওর দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে কলিজা শুকিয়ে যায় ওর। জড়সড় হয়ে মায়া বিছানায় উঠে বসে। কোনো কথা না বলে বাঁধনও চুপটি করে পাশে গিয়ে বসে। মুখ খোলে মায়া, দরজা কেন বন্ধ করছেন? মৃদু হেসে বাঁধনের জবাব, এটাই তো হওয়ার কথা ছিল। মানে? কেন চিরকুটে পড়নে? আর এইভাবে তোতলাচ্ছে কেন? একটা বিকেলে তো চেয়েছে, শুধু একটা বিকেলে তো দিয়ে দাও না আজকে বিকেলটা আমার নামে লিখে। কি করতে হবে? বাঁধন রুমের লাইটটা জ্বালিয়ে দেয়। তারপর মায়ের অনেকটা কাছে গিয়ে মুখটা উপরের দিকে তুলে প্রশ্ন করে, ভয় পাচ্ছ? এবারও মায়া কিছুটা কাঁপা স্বরে জবাব দেয়, না। তো তোতলাচ্ছে কেন এভাবে? ওকে ফাইন, বাদ দাও।
তোমার বিকেল তোমার কাছেই যত্নে রাখো, বরং আমি আমার বিকেলটা তোমার উৎসর্গ করে দিলাম। আসো, এদিকে আসো। মায়া মাথা নিচু করে ভয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে আছে। সেটা দেখে দুষ্টু বুদ্ধি খেলে যায় বাঁধনের মাথায়। মায়াকে একটানে কাছে টেনে মুখের কাছে মুখ নিয়ে যায়। এদিকে ভয়ে পুরো জমে গেছে মায়া। বাঁধনের কিছু করার আগে চোখ বন্ধ করে নাক মুখ শক্ত করে আছে। বিষয়টা বাঁধন খুব এনজয় করছে। স্থির দৃষ্টিতে বাঁধন ওর অভিমানিনীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এদিকে অনেকক্ষণ হয়ে গেল বাঁধনের কোনো সারা শব্দ না পেয়ে চোখ মেলে তাকায় মায়া। আর বাঁধন ঠিক তখনই মায়ের কপালে গালে নাকে চুমুর পরশ রেখে দেয়। পরম সুখে চোখ দুটো আলতোভাবে বন্ধ করে মায়া। বাঁধন মায়ের দু চোখে চুমুর পরশ রেখে দেয়। চোখ খুলে মায়া। বাঁধন তখন মুগ্ধ দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে। মিনিটখানেক একে অপরের দিকে তাকিয়ে থাকার পর আচমকায় বাঁধন বিছানায় শুয়ে পড়ে। অবাক মায়া কিছু বুঝে ওঠার আগেই বাঁধন ওকে একটানে বুকে নেয়। মায়াও কোনো কথা না বলে নিশ্চুপ বালিকার মতো বাঁধনের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। ঘণ্টাখানেক এভাবে শুয়ে থাকার পর বাঁধন টের পায় ওর শার্টটা কেমন যেন ভেজা ভেজা লাগছে। মাথা তুলে তাকায় বাঁধন। মায়া তখন উপরমুখী হয়ে শুয়ে, আর তার চোখ থেকে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। বিছানায় উঠে বসে বাঁধন, সাথে মায়াকেও তুলে বসায়। অশ্রু লুকাতে অন্যদিকে তাকায় মায়া। বাঁধন মায়াকে ওর দিকে ফেরায়, হাত দিয়ে চোখের জল মুছে প্রশ্ন করে, লক্ষ্মী, কাঁদছো কেন? নিশ্চুপ মায়া মাথা নিচু করে আছে। বাঁধন আবারও প্রশ্ন করে, কি হলো বলো। কোনো কথা না বলে আচমকা মায়া বাঁধনকে জাপটে ধরে বাচ্চাদের মতো হুহু করে কাঁদতে থাকে। বাঁধনও পরম আদরে মায়াকে বুকে জড়িয়ে নেয়। মায়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে কপালে আলতো করে চুমু দেয়। ভালোবাসি তো লক্ষ্মী, আর সরি ওইভাবে তোমাকে ইগনোর করার জন্য। আমার ভুল হয়ে গেছে, এই তোমার ছুঁয়ে প্রমিস করছি আর কখনো এমন হবে না। এবার তো একটু শান্ত হও। কান্না থামিয়ে চুপ হয়ে যায় মায়া। কপালে আরও একটা চুমু দিয়ে নিবিড় করে জড়িয়ে ধরে বাঁধন। লক্ষ্মী, এই লক্ষ্মী, উঠো। পরদিন সকালের ঘটনা। পাশ থেকে হিয়া বারবার রিকোয়েস্ট করছে, ভাইয়া প্লিজ ডাকবেন না ওকে। ওর কাঁচা ঘুম ভাঙলেই উল্টাপাল্টা আচরণ করে। সবার সাথে উল্টোপাল্টা আচরণ করলেও আমার সাথে কিচ্ছু করবে না, কারণ ও আমায় ভালোবাসে। বোঝাতে ব্যর্থ হিয়া ভয়ে আল্লাহ আল্লাহ জপছে আর মনে মনে বলছে, হে আল্লাহ রক্ষা করো। মিনিটখানেক পর চোখ খোলে মায়া। বাঁধনের দিকে বড় বড় চোখে তাকিয়ে বিছানায় উঠে বসে সে। এদিকে হিয়া আল্লাহ আল্লাহ জপছে। এগিয়ে যায় বাঁধন মায়ের কাছে, হাসি হাসি মুখ নিয়ে বলে, এতক্ষণে তাহলে মহারানীর ওঠার সময় হলো? ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে হবে, ওঠো তাড়াতাড়ি। বাঁধন মায়ের একটা হাত ধরে ওকে বিছানা থেকে নামাচ্ছিল। এক ঝটকায় মায়া সেই হাতটা ছাড়িয়ে নেয়। ফিরে তাকায় বাঁধন, মায়ার আগে ফুঁসছে। বাঁধন আবারও বলে, কি হলো, চলো, ঢাকা যেতে হবে না? রাগে অগ্নিশর্মা হয়ে আছে মায়া। ভয়ঙ্কর চোখে বাঁধনের দিকে তাকিয়ে বলে, বিয়ে করেছেন বলে কি আমার মাথাটা কিনে নিয়েছেন? আপনার জন্য আমি কি শান্তিতে ঘুমাতেও পারবো না? আপনি এমন কেন? আপনাকে যে আমি বলেছি কালকেই চলে যেতে, এখনও কেন পড়ে আছেন? কোন মোহে এখানে রয়ে গেছেন? আর কি যেন বলছেন, ভালোবাসা? তাও আপনাকে? আপনার কি মনে হয় আদৌ এই বিয়েটা আমি মন থেকে মেনে নিতে পেরেছি? যদি মনে করেন সেই বিয়ের আগের মতোই আপনার প্রতি আমার ভালোবাসা আছে, তাহলে ভুল ভাবছেন। ভুল। কান খুলে শুনে রাখুন, আমি আপনাকে ভালোবাসি না। কি হলো, এখন এখানে দাঁড়িয়ে আছেন যে? যান, আমার সামনে থেকে বের হয়ে যান। বাঁধনের চোখের কোণে জমে থাকা জলগুলো কেমন যেন টলমল করে উঠল। কোনো কথা না বলে চুপিসারে বাঁধন মায়ের সামনে থেকে সরে যায়। মিনিট 30 পর ফ্রেশ হয়ে কলেজ ড্রেস পরে কলেজে যাওয়ার জন্য রেডি হয় মায়া। পেছন থেকে ডাক দেয় বাঁধন, কলেজে যাবে? পেছন ফিরে তাকিয়ে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেয় মায়া। কাঁধে ব্যাগ নিয়ে বের হয়ে যায় রুম থেকে। বাঁধনও শ্বশুরবাড়ির সবার থেকে বিদায় নিয়ে মায়ের পিছু পিছু হাঁটতে থাকে। 30 মিনিটের পুরো রাস্তা দুজন বেশ চুপচাপ নীরবে হেঁটে গেছে। বাস স্টপে গিয়ে সিএনজিতে উঠে যায় মায়া। বাঁধনও চুপচাপ সিএনজিতে উঠে পড়ে। সিএনজিতেও কেউ কারোর সাথে কথা বলেনি। তবে মায়া সুযোগ পেলে আর চোখে আবার কখনো বা সিএনজির সামনের গ্লাস দিয়ে বাঁধনকে দেখে নিয়েছে। সেটা বাঁধনের চোখ এড়ায় না। সিএনজি থেকে কলেজ গেট নেমে যায় মায়া, তার সাথে থাকে বাঁধন। আর চোখে মায়া একবার বাঁধনকে দেখে নিয়ে কলেজের উদ্দেশ্যে হাঁটার জন্য পা বাড়াতেই পেছন থেকে ডাক দেয় বাঁধন। লক্ষ্মী। এই ডাকে অদ্ভুত এক নেশা আছে, আছে এক জাদু, যে জাদুর তাড়নায় মায়া মুহূর্তের জন্য সব ভুলে যেতে পারে। তাই তো এই ডাক উপেক্ষা করে মায়া আর সামনের দিকে এগোতে পারেনি। ফিরে তাকায় বাঁধনের দিকে। বাঁধন অনেকটা বিনীত ভঙ্গিতে মায়াকে বলে, 1 মিনিট, জাস্ট 1 মিনিট সময় দাও, আমি ওপাশে যাবো আর আসবো। কথাটা বলে বাঁধন এক দৌড়ে রাস্তার ওপাশে চলে যায়। একটা দোকানের সামনে গিয়ে বাঁধন দোকানদারকে হাত ইশারায় চিপস দিতে বলে।
দোকানদার বাঁধনের হাতে 5টা চিপস ধরিয়ে দেয়। মায়া জল ছলছল চোখে সেদিকেই তাকিয়ে আছে। চিপসের টাকা দিয়ে বাঁধন এপাশে আসার জন্য রাস্তার পা বাড়াতেই একটা দ্রুতগামী গাড়ি সেদিকে ছুটে আসে। উচ্চস্বরে একটা চিৎকার দিয়ে মায়া ওর চোখ দুটো বন্ধ করে ফেলে। গাড়ি চলে যায়। ভীরু চোখে মায়া রাস্তার ওপাশে তাকায়। বাঁধন তখনও স্থির দাঁড়িয়ে রাস্তার ওপাশে। হাতে থাকা ব্যাগটা ফেলে মায়া ছুটে যায় রাস্তার ওই পাশে। কলেজ গেটে দাঁড়ানো শত শত মানুষের সামনে জাপটে ধরে বাঁধনকে। চোখ বন্ধ করে হাউমাউ করে কাঁদতে থাকে মায়া। বাঁধন পরম আদরে নিবিড় করে এক হাতে মায়াকে জড়িয়ে ধরে আরেক হাতে মায়ের মাথায় হাত বুলাতে থাকে। মায়ের চোখে তখন জল, বাঁধনের চোখে মুখে তখন হাসি, বিশ্বজয়ের হাসি, ভালোবাসা জয়ের হাসি, এক অভিমানীকে আপন করে পাওয়ার হাসি। যে কখনো একটাবারের জন্য বলেনি ভালোবাসি, তার ভালোবাসা পাওয়ার হাসি। এই হাসি বহু বছরের, বহু প্রতীক্ষার। হয়তো সেদিন অভিমানিনীর সেই লুকায়িত ভালোবাসা দেখার জন্যই থেমে গিয়েছিল বাস, সিএনজি, অটোরিকশা সহ সমস্ত যানবাহন। থেমে গিয়েছিল পথচারী প্রতীক। ক্ষণিকের জন্য থেমে গিয়েছিল স্কুল কলেজের স্টুডেন্টদের পথ চলা। যদিও তখন এর কিচ্ছুটি টের পায়নি অভিমানী মেয়েটা। মিষ্টি হেসে মাথায় হাত বুলাতে বুলাতে দৃঢ় গলায় বাঁধন যখন বলে, এত সহজে যাবো না তোমার ছেড়ে, আর ভালোবাসি তো লক্ষ্যে। ঘোর কাটে মায়ার। বাঁধনকে ছেড়ে দিয়ে অনেকটা লজ্জায় অভিমানে মাথা নিচু করে বলে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। সাথে সাথে হেসে দেয় বাঁধন। তার সাথে সাথে সেখানে উপস্থিত অনেকেই। 8 বছর পর নীলিমা গিয়েছিল ওর কলেজ জীবনের একমাত্র কাছের বান্ধবী মায়াকে দেখতে। আজ অনেকগুলো বছর পর মায়াকে দেখবে ভাবতে আনন্দে চোখে জল এসে যাচ্ছে নীলিমার। ফোনে কথা বললেও আজ অনেকগুলো বছর ধরে নীলিমা এবং মায়া একে অপরকে দেখেনি। যদিও লোক মারফত নীলিমা শুনেছে মায়ের একটা মেয়ে আরেকটা ছেলে হয়েছে। মেয়েটার বয়স 4 বছর, ছেলেটার বয়স 3 মাস। এদেরকে দেখার জন্যই নীলিমার ছুটে আসা। রুমের দরজাটা আধ খোলাই ছিল। ভেতরে প্রবেশ করতে তাই কোনো সমস্যা হয়নি। এদিক ওদিক তাকিয়ে রুমে ঢুকতেই থ হয়ে যায় নীলিমা। একটা ছোট্ট মেয়ে নাক মুখ ফুলিয়ে তখন ড্রয়িং রুমে দাঁড়িয়ে, ঠিক যেন অভিমানী মায়ার ডুপ্লিকেট। নীলিমার বুঝতে খুব বেশি অসুবিধা হয়নি এ জুনিয়র অভিমানী। সিনিয়র অভিমানীর মতোই রাগ করলে নাক মুখ ফুলে যায়। দৌড়ে গিয়ে নীলিমা জুনিয়র অভিমানীকে কোলে তুলে নিয়ে নাকে মুখে গালে চুমু দেয়। তারপর আদরের সঙ্গে জিজ্ঞেস করে, মন খারাপ কেন? কি হয়েছে আমার মিষ্টি মামনিটার? জুনিয়র অভিমানী নাক ফুলিয়ে নীলিমার কাছে বাবার নামে অভিযোগ করে। ওর ভাষ্যমতে ওর বাবা ওকে একদম আদর করে না, সব আদর করে ছোট ভাই আলিফকে আর ওর মাকে। নীলিমা গম্ভীর হয়ে বলে, খুব খারাপ? আজকে এর একটা বিহিত না করলেই নয়। চলো চলো। মায়া বাঁধনের ছোট্ট অভিমানীকে কোলে নিয়ে কোনো নখ ছাড়াই নীলিমা ওদের বেডরুমে প্রবেশ করে। বাঁধন ওর মায়ের কপালে আর মায়া ছোট্ট আলিফের কপালে চুমু দেওয়ায় ব্যস্ত ছিল। নীলিমা তখনই উচ্চস্বরে বলে ওঠে। নীলিমার এভাবে প্রবেশ ওরা প্রত্যাশা করেনি। অনেকটা লজ্জায় বাঁধন মায়ের থেকে সরে যায়। নীলিমা অনর্গল বলতে থাকে, বউ বাচ্চা সবাইকে তো দেখি বেশ আদর করতে পারেন, তো এই এতিম মেয়েটা কি অপরাধ করলো? কেন একে ড্রয়িং রুমে দাঁড় করিয়ে রাখছেন? বাঁধন মায়ের কোলে আলিফকে দিয়ে লাবণ্যকে কোলে তুলে নেয়। হলে আমার মামনিটা বলে জুনিয়র অভিমানী লাবণ্যর গালে নাকে কপালে চুমু দিতে থাকে। এদিকে মায়ের কোলে ছোট্ট আলিফ ঠোঁট বাঁকিয়ে কাঁদতে থাকে বাবার কোলে যাবার জন্য। মা ঠাস করে আলিফকে খাটের ওপর রাখে। যা, বাপ নিয়েই থাক। এটা কি হলো? কি হলো দেখতে পাচ্ছ না? পুরো পাগল হয়ে গেলাম আমি। এত তাড়াতাড়ি পাগল হলে কেমনে কি? কেমনে কি মানে? বিয়ের আগে কি প্ল্যান ছিল? কি? আমরা আমাদের বাচ্চাদের নিয়ে ক্রিকেট টিম বানাবো। রেগে কেন যাচ্ছ? তখন তুমি তো একবারই বলছো ক্রিকেট টিমে নাকি কম যায়। তুমি তোমার বাচ্চাদের নিয়ে স্কাউট টিম বানাতে চাও, তবে তাই হোক। লাবণ্যর খেলার জন্য সাথী হবে। কি বলো মামনি, তোমার কি খেলনা চাই না? জানি না ছোট লাবণ্য বাপের কথায় সেদিন ঠিক কি বুঝে হাতে তালি দিচ্ছিল। আর সেটা দেখে রাগে সোফায় রাখা ঝাড়ু নিয়ে মায়া বাঁধনের দিকে এগোতে থাকে। বাঁধন ভয়ে নীলিমার কোলে ছোট্ট আলিফকে দিয়ে, ও মা গো, ও বাবা গো, বাঁচাও বলে রুম থেকে দৌড়ে বের হয়ে যায়। পেছনে লাবণ্য তখনও খিলখিলি হাসছে আর হাততালি দিচ্ছে। কি মজা, কি মজা, আব্বু পারে না, পারে না। বেঁচে থাকুক ভালোবাসা।